গল্প আমার আকাশের অন্ধনু। লেখক নাঈম রহমান। বিয়ে করতে হবে বলেছিলে না বাবা? বিয়ে করে এনেছি। এই হচ্ছে তোমাদের বৌমা। পলকের এই কথা যেন বজ্রাঘাতের মতো নেমে এলো চৌধুরী বাড়ির বিয়ের আসরে। হইচই, আলো, হাসি ঠাট্টা ভরা পরিবেশ এক নিমিষেই থমকে গেল। রফিক চৌধুরী হতবাক হয়ে তাকিয়ে রইলেন ছেলের মুখের দিকে। মাত্র ৮ ঘন্টা আগেই ছেলের সাথে কথা হয়েছে তার, রাস্তায় আছে বলেছিল। তাহলে এই মেয়েটাকে কিভাবে এমন সিদ্ধান্ত নিলে ছেলে? আজ তো তার ছেলের বিয়ে। এই মুহূর্তে এমন একটা সারপ্রাইজ যেন তার মান সম্মান, আত্মবিশ্বাস সবকিছু ছিন্ন ভিন্ন করে দিল। আজ তোমার বিয়ে, আর এই সব কি বলছো তুমি? মজা করতে সবসময় ভালো লাগে না, কঠোর গলায় বললেন রফিক সাহেব। পলক স্থির ভঙ্গিতে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী চোখে বাবার দিকে তাকিয়ে বলল, আমি এনিকে ভালোবাসি, আর ওকেই বিয়ে করেছি। চোখে মুখে অভিমানের ছাপ ফুটে উঠেছে রফিক সাহেবের। তুমি জানো রাজ্জাককে আমি কথা দিয়েছিলাম, ওর মেয়েকে আমার পুত্রবধূ করব। নিজের বন্ধুকে কথা দিয়েছিলাম, সেটা কি তুমি ভুলে গেছো? পলক স্পষ্ট উচ্চারণে বলল, আপনার বন্ধুকে কথা দিয়েছিলেন আপনি, আমি না। আমি তো জোর করে বিয়েতে রাজি হইনি। শুধু সময় মতো এনি দেশে ফিরতে পারছিল না, তাই আমি কিছু বলিনি তখন। কিন্তু এখন ও এসেছে, আমরা বিয়ে করেছি, আমি ওকেই নিয়ে এই বাড়িতে থাকবো। রফিক সাহেবের শরীর কাঁপছে রাগে। এদিকে হবু কনে শুভ্রতা বসে আছে বিয়ের সাজে। এই মুহূর্তে সে যেন পাথর হয়ে গেছে। মাত্র ১ ঘন্টা আগে যার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখছিল, সে এখন অন্য কাউকে বিয়ে করে নিয়ে এসেছে। মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়ে সে। পাশেই বসে থাকা মা রাহেলা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তার নিজের চোখেও জল। তারা দুজনেই জানতো এই পরিবারের কাছে তাদের পরিচয় নিম্নবিত্ত, কিন্তু রফিক সাহেব তো সবসময় আশ্বাস দিয়েছেন, তাদের সম্মান দিতেন, পাশে থেকেছেন। আজ তার ছেলে এমন করে ভরসা ভেঙে দেবে, এটা স্বপ্নেও ভাবেননি। সহসা গর্জে উঠলেন রফিক চৌধুরী, তুমি ভেবেছো তোমার ওই বিদেশি বউকে আমি চৌধুরী বাড়ির বউ হিসেবে মেনে নেব? কোনোদিন না। শুভ্রতা ছাড়া এই বাড়ির বউ হবার অধিকার কারো নেই। পলক একটু পিছিয়ে গেল, কিন্তু সানজিদা চৌধুরী হেঁটে এসে বললেন, আপনি যা বলছেন তা সময়ের সঙ্গে যায় না রফিক। এই গাইয়া মেয়েটাকে আপনি আমাদের ঘরের বউ করবেন? হোক না সে আপনার বন্ধুর মেয়ে, কিন্তু এখন সময় পাল্টেছে। ইনি স্মার্ট, স্টাইলিশ, বিদেশি ডিগ্রিধারী। আমি গর্বিত আমার ছেলে ওকে বিয়ে করেছে। তাদের মেয়ে পৃথক খুশিতে আত্মহারা। নতুন ভাবিকে নিয়ে নানা পরিকল্পনা করছে সে, যেন শুভ্রতার কষ্ট তার কাছে মূল্যহীন। রফিক সাহেব চোখ বন্ধ করলেন। নিজের স্ত্রী এর সন্তানদের কথায় যেন বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। বন্ধুর সেই অনাথ মেয়েটির মুখ চোখে ভেসে উঠল। তুমি যদি বাড়িতে থাকতে না চাও তো চলে যাও, কিন্তু শুভ্রতা থাকবে, এবং সে থাকবে এই বাড়ির বউ হয়ে, দৃঢ় কণ্ঠে বললেন রফিক সাহেব। শুভ্রতার মা বললেন, ভাইজান, আপনি যা করার করে ফেলেছেন। আমাদের গরিব মানুষের তো আর কিছু চাওয়ার নেই। দয়া করে চলে যান, আপনাদের মান সম্মান রাখেন। না ভাবি, আমি আমার বন্ধুকে দেয়ার কথা রাখবো। শুভ্রতা হবে চৌধুরী বাড়ির বউ। ফোন বের করে কাউকে কল দিলেন রফিক চৌধুরী। যেখানেই থাকো, ১ ঘন্টার মধ্যে ঠিকানায় চলে আসো, বলেই ঠিকানা টেক্সট করে পাঠিয়ে দিলেন কাউকে। সিরাজগঞ্জে তখন রাত ৮টা। ঠিক সময় মতো পৌঁছে গেল আনির, রফিক সাহেবের ছোট ছেলে। বাবার কথা মানতে সে সবসময় রাজি থাকে। বিদেশে পড়াশোনা করলেও সে বাবার মতো রয়ে গেছে। বাবার আদর্শ সন্তান। দেখতেও হয়েছে মাশাআল্লাহ একদম রফিক সাহেবের মতো, যেমন লম্বা তেমনি ফর্সা। একটু দেরি না করে কাজীকে ডেকে বিয়ের আয়োজন করলেন রফিক সাহেব। কাজী সাহেব যখন কবুল বলতে বললেন শুভ্রতাকে, কিন্তু শুভ্রতা যেন শব্দ হারিয়ে ফেলেছে কথা বলার। মায়ের ডাকে হুঁশ ফিরে শুভ্রতার ৩ বার কবুল বলল সে। আনিদও শান্ত ভঙ্গিতে কবুল বলল। সে জানে না এই মেয়েটির অতীত, শুধু জানে বাবার সম্মান, বাবার সিদ্ধান্ত মানতে হবে। রাহেলা বেগম বললেন, বাবা, আমার মেয়েটা সেই ছোট থেকেই অনেক কষ্ট পেয়েছে। ওর পাশে থেকো, কখনো কষ্ট দিও না,
তোমাকে ভরসা করেই তোমার হাতে তুলে দিচ্ছি আমার মেয়েটাকে। আনিন মাথা নত করে বলল, চিন্তা করবেন না খালাম্মা, আমি চেষ্টা করব ওর মুখে হাসি রাখার। চোখে জল নিয়ে শুভ্রতাকে তুলে দিলেন মা। গাড়িতে বসে রওনা হলো ঢাকার পথে। সামনে বসে ড্রাইভ করছে আনির, পাশে বসে আছে শুভ্রতা, মাথায় ঘোমটা। পেছনে বসে রফিক সাহেব, সানজিদা চৌধুরী, পৃথা, পলক চৌধুরীরা অনেক আগেই চলে গিয়েছেন ঢাকায়। ঢাকার ব্যস্ত রাস্তা পেরিয়ে চৌধুরী বাড়ির সদর দরজা পেরোতেই শুভ্রতার মনে হলো এই বাড়িটা যেন একটা অপরিচিত মহাসাগর, যেখানে ও একজন কেবল শুরুতে পা রাখা নাবিক। মুখে ঘোমটা, চোখে ভয়, বুকের ভেতর অজানা সংখ্যার ঢেউ। আর পাশে বসে থাকা আনিক যেন এক গভীর অথচ আশ্রয়দাতা নীরবতা। রফিক সাহেব গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকে গিয়েছিলেন আগেই। আর শুভ্রতা আর আনির একটু সময় নিল। গেটের সামনে দাঁড়িয়ে থাকা কাজের লোকেরা কৌতূহল ভরে তাকিয়ে আছে ওদের দিকে। কেউ ফিসফিস করছে, কেউ চোখ সরাচ্ছে না। চলো, আনিস শান্ত কণ্ঠে বলল। শুভ্রতা একবার তার মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করল। এই মানুষটা তার অচেনা, অথচ এখন সবচেয়ে কাছের। অপরিচয়ের শিকড়ের নিচে যেন জন্ম নিচ্ছে এক আস্থার ছোট্ট চারা। বাড়িতে পা রাখতেই সানজিদা চৌধুরীর মুখটা যেন ঝড়ের পূর্বাভাস দিল। ঠোঁট টিপে তাকালেন নতুন বউয়ের দিকে। ঠোঁটে এক ছিলতে বিদ্রুপ, এই তো সেই গায়ে মেয়ে যার জন্য ছেলের জীবনের ভবিষ্যৎ নষ্ট হলো। রাহেলা বেগম তখনও চোখ মুছছেন। জানেন, তার মেয়ে আর ভিন্নভাবে শ্বশুর বাড়িতে গিয়েছে। যেভাবেই হোক, মেয়ের যেন ভালো হয়, এইটাই তার এখন একমাত্র চাওয়া। পৃথা সোফায় বসেছিল। চোখের কোণায় বিরক্তি, ঠোঁটে কৃত্রিম হাসি। নতুন ভাবি, এ স্বাগত জানানোর কোনো আন্তরিকতা নেই। বরং শুভ্রতার মুখে কোনো কথা না শুনে একটু বাঁকা সুরে বলে উঠল, ভাবি, এই শার্টটা তো বেশ মানিয়েছে। তবে এভাবে চলে আসবেন ভাবিনি। আনিত চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। এবার সামনে এগিয়ে এসে বলল, পৃথা, কথা বলার একটা ধরন আছে। সম্মান শেখাতে চাই না, তবে যদি শিখে ফেলো মন্দ হবে না। পৃথা থতমত খেল। চুপসে গেল একটু। সানজিদা চোখ গরম করলেন, কিন্তু রফিক সাহেব গম্ভীর গলায় বললেন, এই বাড়িতে শুভ্রতা থাকবে, বউ হয়ে, সম্মানের সঙ্গে। কেউ কোনো অসম্মান করলে আমি সহ্য করব না। শুভ্রতা কিছু বলল না। সে জানে শব্দ নয়, সময় প্রমাণ দিবে তার অবস্থান। রফিক সাহেব নিজে শুভ্রতাকে রেখে আসলেন আনিদের রুমে। আনিদের ঘরে এসে দরজা বন্ধ করে দেয়ালের পাশে বসে পড়ল সে। বিয়ের সাজে সারা মুখ ভার, কিন্তু চোখ দুটো স্বপ্নহীন। অল্প কিছুক্ষণ পর দরজা খুলে আনির ঢুকল। হাতে এক গ্লাস ঠান্ডা পানি। পানিটা খেয়ে নাও, বলল সে নরম স্বরে। শুভ্রতা চোখ তুলে চাইল। এই মানুষটা এখন তার সব। অথচ কত অচেনা, কত অপরিচিত। আনির চেয়ার টেনে বসল। তোমাকে আমি কখনো কষ্ট দিতে চাই না। আমি জানি এই পরিস্থিতি তুমি জানি। আমিও না। কিন্তু এটা আমাদের নতুন শুরু, আমাদের নিয়তি। আমাদের বিয়েটা যেভাবেই হোক মানিয়ে নিতে হবে। শুভ্রতা চুপ করে শুনল। কিছুই বলল না সে। শুধু তার চোখের গভীরে এক ফোঁটা জল জন্ম নিল। আনির বলল, আমি কথা দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো তোমার সম্মান, স্বপ্ন, শান্তি সব আগলে রাখবো। সেই রাতে শুভ্রতা ঘুমাতে পারেনি। বিছানায় শুয়ে আনিদের কথাগুলো ভাবছিল বারবার। আনমনে তার ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠল। অনিশ্চয়তার মাঝে হয়তো কোথাও একটু আলো আছে। চৌধুরী বাড়ির বাগানে দাঁড়িয়ে আছে শুভ্রতা। চোখে মুখে এক অপার্থিব শূন্যতা। চারপাশে সবার হাঁটা চলা, দু চারজন রেলে লোক মশলা পিষছে, রান্নার গন্ধ ভেসে আসে, কিন্তু এই সব কিছুই তার কাছে যেন শব্দহীন। বিয়ের লাল শাড়ি এখনো ঠিকঠাক গুছিয়ে রাখা হয়নি। মাথার ওড়নাটাও অগোছালো ভাবে পড়ে আছে কাঁধে। এই বাড়িতে তার অবস্থান কি? একজন অপ্রত্যাশিত বউ, নাকি শুধুই মানরক্ষার প্রতীক? এত সকালে উঠেছ? পেছনে থেকে শান্ত গলায় বলল আনিল। শুভ্রতা চমকে দেখালো। ঘুম হয়নি বলেই মুখ ফেরাল।
আনিলের মুখে হালকা এক হাসি খেলে গেল। সে এগিয়ে এসে তার পাশেই দাঁড়ালো। তোমাকে বলেছিলাম না, আমি চেষ্টা করব তোমার মুখে হাসি রাখার। শুভ্রতা কিছু বলল না। তার ঠোঁট নড়ে উঠল, কিন্তু শব্দ এল না। আনিক কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তোমার পছন্দ মতো কোনো বই থাকলে আমাকে বলো, এনে দেব। অথবা তুমি চাইলে একসাথে বসে পড়াশোনার রুটিন বানিয়ে নিতে পারি। এই কথাগুলো খুব সাধারণ, কিন্তু এতটা আন্তরিকতায় বলে যে শুভ্রতার চোখে জল চলে এলো। তুমি কেন এমন করছো? অবশেষে কাপা গলায় প্রশ্ন করল সে। কারণ তুমি এমন কিছু পাওয়ারই যোগ্য। তুমি ভাঙার মতো নয়, গড়ার মতো একটা মেয়ে। আমি তো শুধু পাশে থাকবো, তুমি নিজেই নিজের আলোর পথটা খুঁজে নেবে। শুভ্রতার গলা ধরে এলো। সে বুঝতে পারছে, এই মানুষটা, আনিল, তাকে কোনো করুণা নয়, সম্মান দিয়ে ভালোবাসতে চায়। দিনগুলো একটু একটু করে বদলাতে লাগলো। আনিলের এই ছোট ছোট যত্ন, নীরব সঙ্গ, বিনা শব্দে পাশে থাকা, সবকিছু শুভ্রতার মনে আশ্রয় তৈরি করতে লাগলো। চৌধুরী বাড়ির অনেকে তাকে এখনো পুরোপুরি মেনে নিতে পারেনি। বিশেষ করে সানজিদা চৌধুরীর চোখে অবজ্ঞা স্পষ্ট। খাবার টেবিলে তির্যক মন্তব্য, সাজ পোশাকে খুঁত ধরা, আলাদা করে গুরুত্ব না দেওয়া, সবই চলছে। কিন্তু রফিক চৌধুরীর চোখে ছিল অন্য আলো। প্রতিদিন অফিস যাওয়ার আগে তিনি শুভ্রতার কুশল জিজ্ঞেস করেন। কখনো কিছু প্রয়োজন আছে কিনা জানতে চান। মাঝে মাঝে চকলেট, আইসক্রিম পাঠিয়ে দেন ঘরে, আর বলেন, আমার বৌমা যেন ঠিকমতো খায়। এই ছোট ছোট যত্ন শুভ্রতাকে সাহস দেয়। আর পৃথা? প্রথম দিকে তো শুভ্রতার দিকে তাকাতই না। এই তো সেদিন দুপুরে খাওয়ার সময় শুভ্রতা রান্নাঘরে দাঁড়িয়ে নিজেই প্লেট নিচ্ছিল। তখন পৃথা হেসে বলেছিল, তুমি এসব করো না, কাজের লোক তো আছে। শুভ্রতা সেদিন একটা হাসি দিয়েছিল শুধু, তাদের বললে হয়তো করে দেবে। নিজের কাজ নিজেই করি, তাতে ছোট হব না। পৃথা চমকে তাকিয়েছিল। এই যে কোনো নম্র, ভীতু মেয়ে নয়। পরের দিন থেকেই দুজনের মধ্যে ভাব বাড়তে বাড়তে শুরু করে। রাতে বই পড়ছিল শুভ্রতা। আনির এসে দরজায় নক করলো। হাতে এক মগ দুধ। রাত জাগছ, এটা খেয়ে নাও। শুভ্রতা বইটা বন্ধ করলো। মগটা হাতে নিয়ে বলল, তুমি কি সব সময় এমন? আনিল এসে বলল, আমি যেমন তেমনই থাকি, তবে তোমার জন্য হয়তো একটু বেশি হয়ে যাচ্ছি। এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ল দুজনের। শুভ্রতা জানে না কেন চোখ নামিয়ে নিল। তুমি কি কাউকে ভালোবেসেছ আগে? হঠাৎ করেই প্রশ্নটা করে ফেলল সে। আনিল থমকে গেল। চোখে একরাশ নীরবতা। ভেবেছিলাম বিয়ে করব যখন, তখন যার সঙ্গে হবে তাকেই ভালোবাসবো। তোমাকে দেখার পর থেকে সেই ভাবনাটা একটু একটু করে সত্যি হয়ে যাচ্ছে। তুমি পারবে কি আমার হয়ে উঠতে? শুভ্রতা জানে না কি বলবে। ওর মুখে একটা ছোট্ট হাসি ফুটল। সে জানে, এই মানুষটা তার জীবনে ঠিক ততটুকুই চাইবে, যতটুকু সে দিতে পারে। আর এতেই যেন এক নতুন গল্পের শুরু হলো, আগলে রাখা ভালোবাসার। বিকেলের সোনালি আলোটা চৌধুরী বাড়ির ছাদে নরম ছায়া ফেলে রেখেছে। শুভ্রতা একা বসে। হাতের মাঝে বই থাকলেও মনটা একদম অন্যমনস্ক। বাতাসে ফুলের ঘ্রাণ, আবার মনে হচ্ছে কোথাও একটা চাপা দুঃখ লুকিয়ে আছে। পৃথা হঠাৎ ছাদে উঠে এলো। সাধারণত এই সময়েও নিজের রুমে থাকে, ফোনে ব্যস্ত থাকে। শুভ্রতা বই বন্ধ করলো। তুমি একা বসে আছো? পৃথা প্রশ্ন করলো, গলায় কোনো বিরক্তি নেই, বরং কৌতূহল। হ্যাঁ, একটু পড়ছিলাম, শান্তভাবে বলল শুভ্রতা। পৃথা কাছে এসে বসলো। দুজনের মাঝে এক ধরনের নিঃশব্দ টান টের পাওয়া গেল। যেন কিছু একটা বলা দরকার, আবার না বললেই যেন ভালো হতো। তুমি কেমন করে পারো এতটুকু কথা না বলে সব সহ্য করতে? পৃথা সরাসরি প্রশ্ন করে বসলো। শুভ্রতা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, সবকিছু সহ্য করি না, শুধু যেটা সহ্য করার মতো সেটুকুই করি। বাকি যেগুলো পারি না, তা মনে রাখি না। পৃথা একটু চমকে গেল। ওর চোখে এক ধরনের শ্রদ্ধা ফুটে উঠল। তুমি আসলে দুর্বল
বল না, নিঃশব্দে বলল পৃথা। আমি ভেবেছিলাম তোমাকে সহজে ভাঙা যাবে, কিন্তু এখন দেখি তুমি নিজের মতো একটা শক্ত দেয়াল গড়ে নিয়েছো। আমি ভাঙা মেয়েই ছিলাম, এখন গড়ছি নিজেকে, হালকা হেসে বলল সুব্রতা। পৃথা তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, তুমি চাইলে আমি বন্ধু হতে পারি তোমার। অন্তত একটা লোক থাকবে যাকে তুমি বিশ্বাস করতে পারো। সুব্রতার মুখে এবার প্রথমবারের মতো খাঁটি এক হাসি ফুটে উঠল। তাহলে চল, আমরা নতুন করে পরিচিত হই। আমি সুব্রতা। তুমি? পৃথা হাসল। পৃথা চৌধুরী। ওই বিকেলে ছাদের কোণে গড়ে উঠল এক নতুন বন্ধুত্ব। একরাশ কষ্টের উপর দাঁড়িয়ে একরাশ বিশ্বাসের শুরু। রাতের দিকে আনিস সুব্রতার জন্য নোটবুক নিয়ে আসে। তার হাতে নিজের হাতে করা মেডিকেল ভর্তি পরীক্ষার গাইডলাইন। সুব্রতা অবাক হয়ে বলল, তুমি এগুলো করলে কবে? কাল যখন তুমি ঘুমাচ্ছিলে, আমি তখন প্ল্যান করছিলাম কিভাবে তোমাকে সাপোর্ট করতে পারি। আনিনের গলায় ছিল অকপট আন্তরিকতা। সুব্রতার চোখে জল এসে গেল। তুমি কি জানো, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশ্বাস? আনির এক মুহূর্ত চুপ করে থেকে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। আর এই দায়িত্ব নিতে আমার কোনো ক্লান্তি নেই। এদিকে পৃথার জীবনে এক নতুন ছায়া দেখা দিল। তানভীর নামের এক ছেলে, তার ভার্সিটিতেই পড়ে। সুব্রতা ওদের ছবি দেখে মুখে কিছু বলল না, কিন্তু চোখে মুখে জিজ্ঞাসা ফুটেছিল। পৃথা বলল, ও আমার খুব ভালো বন্ধু। আমার সব রাগ, অভিমান বোঝে। শুধুই কি বন্ধু নাকি তুমি তাকে ভালোবাসো? প্রশ্ন করল সুব্রতা। ভালোবাসি কিনা জানি না, তবে কারো সঙ্গে এতটা স্বচ্ছভাবে কথা বলতে পারা, সেটাও তো ভালোবাসার কাছাকাছি কিছু। উত্তরটা নির্লিপ্ততা হলেও চোখে ছিল একরাশ আলো। চৌধুরী বাড়ির অন্দরে ধীরে ধীরে বদল আসে। সুব্রতা এখন রান্নাঘরে গেলে কাজের মেয়েরা সালাম দেয়। পৃথা মাঝে মাঝে ওকে ডাক দেয় মুভি দেখতে। আর আনির, সে যেন ছায়ার মতো সঙ্গী। রাতের এক ফাঁকে সুব্রতা নিজের ডায়েরি খুলে লিখল, আজ আমি প্রথমবার কারো সঙ্গে মন খুলে কথা বললাম। পৃথার সঙ্গে বন্ধুত্ব হচ্ছে। আনিদের কাছে নিজেকে নিরাপদ লাগে। আর সবচেয়ে বড় কথা, আমি আবার স্বপ্ন দেখতে শুরু করেছি। সুব্রতা যখন ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে ব্যস্ত, চৌধুরী বাড়ির অন্য প্রান্তে শুরু হয়েছে নিঃশব্দ টানাপোড়েন। পলক আর এনির সংসার দেখতে জমকালো, ভেতরে ভীষণ ফাঁপা। এনি হাই ফ্যাশন কায়দায় সোফায় বসেছিল, হাতে কফির কাপ, গায়ে ব্র্যান্ডেড শাল, আর মুখে বিরক্তির রেখা। তুমি কি বুঝোই না নাকি বুঝে না বুঝার চেষ্টা করো? এই পরিবারের সঙ্গে আমি মানাতে পারি না। তোমার মা চায় আমি রেঁধে খাওয়াই, তোমার বাবা চায় আমি বাঙালি মুসলিম মেয়েদের মতো শালীন পোশাক পরিধান করি, আর ছোট ভাইয়ের বউ, সে তো কলেজে পড়বে। পলক টেবিলে রাখা চাটা এক চুমুক দিয়ে বলল, তুমি কি একটাও ভালো কথা বলতেই পারো না? আমি বাস্তব বলি, মিথ্যে সাজাই না। তাহলে সেই বাস্তবই শুনো, তুমি একা নও, আমরা একটা পরিবার। এখানে ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকা নয়, এখানে সবার প্রতি একটা দায়িত্ব থাকে। এনির তোর বাকিয়ে উঠল। তোমার ওই ভাইয়ের বউটাই তাহলে এখন তোমাদের আদর্শ? পলক চুপ, কিছু বলতে গিয়ে থেমে যায়। এনির ঠোঁটের কোণে একরাশ তিক্ততা। একসময় তুমি আমার জন্য যা যা করেছিলে, সব ভুলে গেলে? পলকের এবার গলার স্বর নরম হয়ে গেল, আমি কোনো কিছুই ভুলিনি। কিন্তু সুব্রতা আমাকে ভুলতে শিখিয়েছে, অহং নয়, ভালোবাসা থাকলেই জীবনটা সহজ হয়। এনি এবার চোখ সরিয়ে নিল। কথা নেই তার মুখে। এদিকে পৃথার চোখে মুখে একরকম উদাসী টান। ছাদের এক কোণে দাঁড়িয়ে ফোনে কথা বলছে তানভীরের সঙ্গে। আমি জানি, তুমি আমার পরিবারকে মেনে নিতে পারবে না, তবু আমি চাই, একদিন আমাদের একটা গল্প শুরু হোক। তানভীরের গলা ওপাশে, তুমি ঠিক বলেছ পৃথা। আর আমি চাই, তোমার সেই গল্পে আমিও থাকি। সুব্রতা নিজ থেকে সব শুনছিল না, তবে পৃথার মুখের হাসি দেখে বুঝল, মেয়েটা আর একটু হালকা। রাতের দিকে সুব্রতা রান্নাঘরে ঢুকে দেখল, সানজিদা বেগম কাজের মেয়ের ওপর চিৎকার করছেন। সুব্রতা থামিয়ে দিতে গিয়ে কিছু বলল না, শুধু পাশে দাঁড়িয়ে থাকলো।
রফিক সাহেব এসে হাজির হলেন চেঁচামেচি শুনে। এত রাগ করলে তো শুধু সম্পর্কই নষ্ট হয়। একটা সময় ছিল যখন আমি বলতাম আমার বড় ছেলের বউ হবে সবচেয়ে নম্র মেয়েটি, আর আজ আমি ছোট ছেলের বউয়ের মধ্যে সেই নম্রতা দেখি। সানজিদা চুপ, কিছু বলতে গিয়ে থেমে গেল। সুব্রতা কিছু বলেনি, শুধু ধীরে ধীরে এগিয়ে গিয়ে গ্লাসে পানি এগিয়ে দিয়ে দিল শাশুড়িকে। একটা চোখের চাহনিতে দায়িত্ব, সহানুভূতি আর আত্মসম্মান সব একসঙ্গে। রাতে আনিন সুব্রতার পাশে এসে বসল। আমি ঠিক করেছ তোমার পরীক্ষার ফর্ম পূরণ করবো কালই? হ্যাঁ, সুব্রতার গলায় একটা সাহসী সুর। আমি চাই নিজেকে আবার খুঁজে পেতে। শুধু কারো স্ত্রী হয়ে নয়, নিজেকে তৈরি করে যেন একদিন তোমার পাশে দাঁড়াতে পারি সমানভাবে। আনিদের চোখে মুগ্ধতা। তুমি পাশে আছো বলেই আমি জানি আমার আকাশে সত্যিই রংধনু উঠবে। সুব্রতা তাকালো, মৃদু হাসলো। তুমি পাশে আছো বলেই সেই আকাশটা আমি কল্পনা করতে শিখেছি। তুমি কি সত্যিই চাও সুব্রতা আবার পড়াশোনা শুরু করুক? সানজিদা চৌধুরীর মুখে ঘোর বিরক্তি। সকালে চায়ের কাপটা টেবিলের ওপর রাখতেই প্রশ্নটা ছুড়ে দিলেন রফিক সাহেবের দিকে। রফিক সাহেব শান্ত ভঙ্গিতে বললেন, সে যদি চায় তাহলে বাধা দেয় তুমি কে? আমি ওর শাশুড়ি। এই বাড়ির নিয়মের কথা বলছি আমি। বউ এসে বই নিয়ে বসবে, এটা তো চৌধুরী বাড়িতে হয় না। আনিত তখন মায়ের নিচে এসেছিল। মায়ের কথায় থেমে দাঁড়ালো সে। চৌধুরী বাড়ির নিয়ম যদি একজন নারীর স্বপ্ন আটকে দেয়, তাহলে সে নিয়ম বদলানোর সময় এসেছে। সুব্রতা পড়বে, আমি ওর পাশে আছি। সানজিদা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রফিক সাহেব চোখ তুললেন। শুনেছ তো, এবার কিছু বলার নেই তোমার। সুব্রতা বারান্দায় বসেছিল। রোদ্দুরে ভেজা সকালটা যেন একটু সাহসী হয়ে উঠেছে আজ। পৃথা পাশে এসে বসল। তোরা ভাবিস না, এখনো আমার নিজের প্রতি বিশ্বাস আছে। পৃথা হাসল, ভাবি না? আমি তো এখন তোর ফ্যান হয়ে গেছি। তারপর একটু থেমে বলল, তোর মতো সাহস করতে পারা যায় না রে। তুই সত্যিই অন্যরকম। সুব্রতা মৃদু হেসে বলল, আমার মতো হতে গেলে তোকে অ্যানিদের মতো একজন জীবনসঙ্গী লাগবে। পৃথা চুপ করে গেল। তারপর চোখ নামিয়ে বলল, তানভীরকে দেখলেই মনে হয় জীবনটা সহজ হয়ে যেতে পারে, কিন্তু মা মানবে না। তোর পাশে যদি তুই থাকিস, তোর মাকেও একদিন মানতেই হবে। পৃথা এই প্রথম সত্যিকারের একটা আলিঙ্গন করল সুব্রতাকে। সেই জড়িয়ে ধরা যেন একটা প্রমাণ, বন্ধুত্বটা এখন ছাই। বিকেলে আনিত সুব্রতার হাতে মেডিকেল ভর্তি ফর্মটা দিয়ে বলল, তুমি এটা পূরণ করো। কোচিংয়ে ভর্তি করিয়েছি আমি, বই খাতা সব রেডি। সুব্রতা অবাক সুরে বলল, তুমি সব করেছো? তুমি শুধু পড়বে, বাকিটা আমার দায়িত্ব। কিন্তু আমি পারবো তো? আনিত হালকা হাসলো, তুমি পারবে না এমন কিছু আমি কখনো ভাবিনি। আমি জানি তুমি পারবে, কারণ তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি সেই নারী যে নিজের স্বপ্নকে ধরে রাখতে জানে। সুব্রতার চোখে পানি চলে এলো। স্বপ্নের মতো লাগে এমন কেউ, যে তার হাত শক্ত করে ধরে রাখে, ভালোবাসে আর ভরসা দেয়। রাতের খাওয়ার টেবিলে পলক চুপচাপ খাচ্ছিল। এনি পাশে চেয়ারে বসে ফোন ঘাটছিল। সুব্রতা যখন খাবার দিচ্ছিল, এনি হঠাৎ ঠান্ডা গলায় বলল, শুনলাম আবার মেডিকেল কোচিংয়ে ভর্তি হতে যাচ্ছ। সাহস আছে বটে। সুব্রতা মাথা নিচু করে বলল, স্বপ্নের জন্য সাহস তো থাকতেই হয়। পলক চেয়ে দেখল সুব্রতার মুখ। একসময় তার চোখে যে মেয়েটাকে দুর্বল লেগেছিল, সে এক অদ্ভুত দৃঢ় এক নারী। এনি কিছু বলল না, মুখ ঘুরিয়ে নিল। রফিক সাহেব খাওয়ার ফাঁকে বললেন, স্বপ্ন পূরণে বাধা যত বড়ই হোক, সে যদি নিজের জায়গায় সৎ থাকে, তার জয় আসবেই। সুব্রতা ঠিক পথেই হাঁটছে। আনিত তার বাবার দিকে তাকিয়ে এসে ফেলল। যেন একটাই মানুষ, দুটো অবয়ব। রাত গভীর। আনিত পড়ার টেবিলে সুব্রতার বইগুলো সাজিয়ে রাখছে। সুব্রতা পাশে দাঁড়িয়ে বলে, তুমি নিজের ভবিষ্যৎ, নিজের কাজ সামলিয়ে আমার জন্য এত কিছু করছো কেন? আনিদের গলা খুব শান্ত, গভীর।
কারণ আমি তোমাকে ভালোবাসি, সুব্রতা। প্রথম যেদিন তোমার দিকে তাকিয়ে দেখেছিলাম, সেদিনই বুঝেছিলাম তুমি আমার জীবনের সেই আলো, যার জন্য সব অন্ধকারকে সহ্য করা যায়। সুব্রতা তাকিয়ে থাকে অ্যানিদের চোখে। সেখানে কোনো সন্দেহ নেই, শুধু প্রশান্তি আর গভীর ভালোবাসা। তারপর ধীরে এগিয়ে এসে বলল, তোমার আকাশে আমি রংধনু হতে চাই। আনিদের ঠোঁটের কোণে মৃদু হাসি। তুমি তো আমার আকাশটাই হয়ে গেছো। ভোরবেলা চৌধুরী বাড়ির উঠোনে রোদ এসে পড়েছে একরাশ সোনালি আলো হয়ে। সুব্রতার ঘরের টেবিলের ওপর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, কয়েকটা বইয়ের এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চা। আর তার পাশে সুব্রতা, ঘুমহীন চোখে অপেক্ষার শেষ প্রহর গুনছে। আজ রেজাল্ট বের হবে। যেন তার হৃৎপিণ্ডটা অপেক্ষার ভারে কাঁপছে। তুমি ঘুমাওনি? আনির দোতলা থেকে নেমে এসে গলায় হাত রাখে। সুব্রতা একটু ভনিতাহীনভাবে বলে, ভয় করছে। আনির এসে তার পাশে বসে। ভয় পাওয়ার মতো কিছু হয়নি। তুমি পারবে। সবাই যদি হাসাহাসি করে? আমি যদি ফেল করি? সবাই যদি হাসে, আমি তাদের থামাবো। তুমি যদি ফেল করো, আবার পরীক্ষা দেবে। কিন্তু তুমি ফেল করবে না, সুব্রতা। কারণ তুমি দিনরাত পরিশ্রম করেছো। আর আমি তোমায় দেখে এসেছি, তুমি হেরে যাওয়ার মেয়ে না। সুব্রতা কিছু বলে না। তার চোখে শুধু একটা আস্থা, যা সে আজকাল আনিলের চোখে খুঁজে পায়। দুপুরে পৃথা হন্তদন্ত হয়ে ছুটে আসে সুব্রতার ঘরে। রেজাল্ট। রেজাল্ট চলে এসেছে। সুব্রতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তার হাত কাঁপে। আনির ফোনটা নেয়। রোল নম্বর টাইপ করে। দুজনেই তাকিয়ে থাকে স্ক্রিনে। 3 সেকেন্ড। তারপর 4 অক্ষরের এক শব্দ চোখে পড়ে। কোয়ালিফাইড। পৃথা চিৎকার করে ওঠে। তুই চান্স পেয়েছিস। সুব্রতা, তুই মেডিকেলে চান্স পেয়েছিস। সুব্রতা স্থির। সে যেন ঠিক বুঝে উঠতে পারছে না কি হয়ে গেল। আনির ফোনটা পাশে রেখে একটুখানি হাসে, বলেছিলাম না? সুব্রতার চোখ ভিজে যায়। সে এগিয়ে এসে আনিরের কাঁধে মাথা রাখে। তুমি না থাকলে এটা হতো না। আনির চুপচাপ তার চুলে হাত বোলায়। তুমি নিজেই নিজের জীবন তৈরি করেছ। আমি শুধু একটা ছায়া ছিলাম পাশে। চৌধুরী বাড়ির ডাইনিং টেবিলে এক অদ্ভুত নীরবতা। রফিক সাহেব বললেন, আমার গর্ব হয়। এই বাড়ির বউ এখন ডাক্তার হবে। সানজিদা একটু গলা ঝেড়ে নিয়ে বললেন, ডাক্তারি পড়তে তো বাড়ির বাইরে যেতে হয়, ছেলে মেয়েদের সঙ্গে উঠতে বসতে হয়, এইসব তো আমাদের পরিবারে মানায় না। রফিক সাহেব তাকালেন, তুমি যদি না মানো, তাহলে বাড়ি ছাড়ার স্বাধীনতা তোমার আছে। আমি আমার ছেলের বউয়ের পাশে আছি। আনির মুচকি হাসল। সুব্রতা চুপ করেছিল। কিন্তু এবার সে মাথা উঁচু করে বলল, আমি প্রতিদিন প্রার্থনা করি, যেন নিজেকে প্রমাণ করতে পারি। যাতে কেউ আর না বলতে পারে আমি এই বাড়ির যোগ্য নই। পলক এবার প্রথম বলল, তুই প্রমাণ করেছিস সুব্রতা। আমি আমি তোকে নিয়ে গর্বিত। এনির চোখে মুখে কিছুটা অস্বস্তি, কিন্তু কিছু বলে না। পরদিন সুব্রতা ভর্তি কার্যক্রমের জন্য কলেজে যায়। আনির থেকে গাড়িতে করে পৌঁছে দেয়। কলেজের প্রবেশপথ পেরিয়ে সুব্রতা ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে একটি পরিচিত মানুষ, সাদা অ্যাপ্রনে, ব্যাগ হাতে, মাথা নিচু করে হাঁটছেন। হঠাৎ সেই মানুষটি মুখ তুলে তাকালেন। আনির। সুব্রতা হতবাক। তুমি এখানে? তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। আনির হালকা হাসে। আমি এখন থেকে এখানেই ক্লাস নেব। তোমার মেডিকেল কলেজে প্রফেসর হিসেবে যোগ দিয়েছি। ভাবিনি তুমি এত তাড়াতাড়ি বুঝে ফেলবে। সুব্রতা স্তব্ধ। তুমি কিছু বলনি কেন? তার গলায় অভিমানের সুর। আমি চেয়েছিলাম তোমার সাফল্য হোক শুধুই তোমার নিজের। আমি কোনো ছায়া ফেলতে চাইনি। কিন্তু এখন, এখন আমি শুধু একজন শিক্ষক। আর তুমি আমার ছাত্রী। আমি চাই তুমি প্রতিটি পরীক্ষায় নিজেকে প্রমাণ করো, নিজের যোগ্যতায়।
সুব্রতা হেসে ফেলে, তার না ভেজা হালকা হাসি। তুমি শুধু আমার শিক্ষক নও, আমার প্রেরণা। আনির একটুও হাসে না, শুধু বলে, এখন তুমি কনফারেন্স রুমে যাও, ওরিয়েন্টেশন শুরু হবে। তোমার প্রথম দিন শুরু হোক আত্মবিশ্বাসে। সুব্রতা হাঁটে, মাথা উঁচু করে, বুক ভরে শ্বাস নেয়। সামনে অপেক্ষা করছে হাজারো চ্যালেঞ্জ। কিন্তু আজ সে জানে, সে একা না। তার পাশে আছে তার প্রেম, তার স্বপ্ন, তার আশ্রয় আনির। একটা নতুন যুদ্ধের শুরু হলো। তবে এবার জয়টা তার হাতে নেভালে। মেডিকেল কলেজের গেটটা পার হওয়ার সময় সুব্রতার বুক ধড়াস করে ওঠে। গত কিছুদিন ধরে যেই স্বপ্নটা চোখে নিয়ে ঘুমান, সেই স্বপ্ন আর বাস্তব। তবে বাস্তবতা মোটেও সহজ নয়। কারণ স্বপ্ন পূরণ মানেই তো আর সবসময় শান্তি নয়। তা মানে দায়িত্ব, মানে বোঝা, মানে অনেক চাওয়ার টানাপোড়েন। আর সেই বাস্তবতার মধ্যেই দাঁড়িয়ে ছিল সুব্রতা, সাদা সালোয়ারে, ঝোপঝাড় পেরিয়ে যেন নতুন এক জগতে পা দিচ্ছে। প্রথম দিন, ওরিয়েন্টেশন ক্লাস। হলরুমে ঢুকতেই চোখে পড়ে ছেলে মেয়ে মিলে প্রায় 40-50 জন নতুন মুখ। সবার চোখে উত্তেজনা, ভয় আর বিস্ময়ের ছাপ। সুব্রতা একটু পেছনের সারিতে বসে। চারপাশে কারো কাউকে চেনা নেই। হঠাৎ মাইক্রোফোনে পরিচিত কণ্ঠ ভেসে আসে। শুভ সকাল, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের নতুন জীবনে। সুব্রতা যেন জমে যায়। সেই কণ্ঠ, যে কণ্ঠ প্রতিদিন ভোরে থেকে ডাকতো, সাহস দিত, পাশে থাকতো, এখন সে কণ্ঠ ক্লাসরুমে প্রফেসর হয়ে বাজছে। মঞ্চে উঠে এসেছে অ্যানির। সাদা অ্যাপ্রন, গলায় স্রেফ একগাল আত্মবিশ্বাস। মুখে শিক্ষকের কঠোরতা, কিন্তু চোখে এক অদ্ভুত কোমলতা, যা কেবল সুব্রতা দেখতে পায়। আমি আনিত চৌধুরী, এনাটমি ডিপার্টমেন্টের। আমি আজকের পরিচয় পর্ব সেশনে আপনাদের সঙ্গে থাকব। পাশে বসা মেয়েটি কানে কানে ফিসফিস করে। তোমার কি মনে হয় উনি একটু বেশি হ্যান্ডসাম? সুব্রতা হেসে ফেলে, ছোট্ট করে বলে, হ্যাঁ, আমার খুব চেনা। ওই দিনটায় ক্লাসে পড়াশোনা যতটা হয়নি, তার চেয়ে বেশি হয়েছে আলোচনা। তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? এই প্রফেসরটা কি সবসময় এত গম্ভীর? তুমি কি প্রফেসরের কোনো আত্মীয়? সুব্রতা চুপ করে থাকে। জানে এই প্রশ্নগুলো আরো বাড়বে। কিন্তু সে মানিয়ে নিতে শিখে গেছে। বিকেলে ক্লাস শেষে ক্যাম্পাসের এক কোণে একটা ফাঁকা বেঞ্চে বসে সে নোট লিখছিল। তুমি খুব মনোযোগী ছাত্রীর মতো করে বসে আছো। আনির পাশে এসে বলে। সুব্রতা তাকায় না, শুধু বলে, আজকে আমার অনেক রকম অনুভূতি হয়েছে। গর্ব, সংকোচ, ভয়, ভালোবাসা, সব একসাথে। আনির তার দিকে তাকিয়ে বলে, তুমি যদি কষ্ট পাও, তাহলে আমি ছেড়ে দেবো এই কলেজ। তুমি পাগল? সুব্রতা এবার মুখ ঘুরিয়ে তাকায়। তুমি এখানে নিজের যোগ্যতায় এসেছো। আমার জন্য কিছু বদলাবে না। তুমি আমার স্ত্রী, সুব্রতা। কোনো কিছু তোমার ক্ষতি করলে আমি নিজেকে পাল্টে দেব। সুব্রতা উঠে দাঁড়ায়। হালকা হেসে বলে, আমরা দুজনেই নিজের জায়গায় থাকবো। তুমি শিক্ষক, আমি ছাত্রী। কিন্তু আমার হৃদয়ের জায়গাটা তুমি চিরকাল আগলে রাখবে, এইটুকু চাই। আনিদের মুখেও হাসি ফোটে। সন্ধ্যায় বাসায় ফিরে রফিক সাহেব জিজ্ঞেস করলেন, তোর কলেজ কেমন লাগলো? সুব্রতা বলল, জীবনের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র, কিন্তু আমার ভরসা আছে। আমি হারবো না। সানজিদা এবারও মুখ কাচুমাচু করে বসে রইলেন। কিন্তু কিছু বললেন না। পৃথা এসে বলল, তোর প্রফেসর তো দারুণ হ্যান্ডসাম। ওকে দেখিয়ে প্রেমে পড়ে যাওয়ার মতো। সুব্রতা হেসে বলে, আমি তো পড়ে গেছি আগেই। রাত গভীর। আনির বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। পেছনে এসে সুব্রতা বলল, আজ আমার স্বপ্নটা প্রথমবারের মতো ছুঁয়ে দেখলাম। আনির তার দিকে তাকিয়ে বলল, আর আমি দেখলাম, আমার স্ত্রী শুধু আমার ভালোবাসা না, সে আমার গর্ব, আমার অহংকার। তারা দুজনে একসাথে দাঁড়িয়ে থাকে, আকাশের দিকে চেয়ে। রাতের তারাগুলো সাক্ষী হয়ে থাকে তাদের প্রেমের এক গভীর, অনন্ত সম্পর্কের।
মেডিকেল কলেজের পরবর্তী সপ্তাহগুলো ছিল এক নতুন অভিযানের মতো। সুব্রতা নতুন ক্লাসে চাপ সামলাচ্ছিল, আর আনিত তার প্রফেসর হিসেবে ছায়ার মতো পাশে ছিল। যতদিন যাচ্ছে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে উঠছে, যদিও তারা জানতো তাদের সম্পর্কের এই নতুন অধ্যায় একদম সহজ হবে না। একদিন কলেজের ক্যাম্পে, যেখানে শিক্ষার্থীরা গ্রুপে ভাগ হয়ে মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করতে যাচ্ছিল, সেখানে আনিত সুব্রতাকে বলল, তুমি কি আমার সঙ্গে আসবে? এটা তোমার জন্য একটা ভালো সুযোগ হতে পারে, আর আমাদেরও একটু একসঙ্গে সময় কাটানোর সুযোগ হবে। সুব্রতা একটু অবাক হয়ে বলল, ক্যাম্পে? তুমি কি আমার সঙ্গে আসতে চাও? আমি তো একদম প্রস্তুত নই। আনিক হাসতে হাসতে বলল, তুমি তো ডাক্তার হওয়ার পথে, আমার মতো একজন পাগল মানুষকে নিয়ে তোমাকে ক্যাম্পে যেতে হবে না, সেটা আমি জানতাম। সুব্রতা মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব। কিন্তু তুমি তো জানো আমি একটু একাকী থাকতে ভালোবাসি। আনিক চোখের কোণে হাসি রেখে বলল, তাহলে ঠিক আছে, তবে আমি তোমার পাশে থাকবো। একটু সময় একসঙ্গে কাটানোটা আমাদের দুজনের জন্যও ভালো হবে। মেডিকেল ক্যাম্পে পৌঁছে সবার মধ্যে উত্তেজনা ছিল। স্বাস্থ্য পরীক্ষার কাজে বিভক্ত হয়ে সবাই ছড়িয়ে পড়েছিল। এক প্রান্তে যেখানে সুব্রতা এবং আনিক কাজ করছিল, সেখানে তাদের মাঝে সাঁতরে গিয়ে একরকম প্রশান্তি অনুভব হচ্ছিল। আনিককে আরো কাছ থেকে জানার সুযোগ পেয়ে সুব্রতা ধীরে ধীরে আরো বেশি করে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছিল। ক্যাম্পের কাজ যখন শেষ হয়ে গেল, সন্ধ্যার আকাশটা পুরো রক্তিম হয়ে উঠেছিল। তারা দুজন হাঁটছিল নদীর ধারে, প্রশান্ত বাতাসে। সুব্রতা বলল, আনিক, আমি জানি আমাদের সম্পর্কটা একটু কঠিন, কিন্তু আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। তবে এই পথে অনেক বাধা আসবে, তুমি জানো তো। আনিক সুব্রতাকে মুগ্ধ চোখে দেখলো, আর তার হাত ধরে বলল, বাধা আসবে, কিন্তু আমরা একে অপরের পাশে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তুমি জানো আমি সবসময় তোমার পাশে আছি। সুব্রতা মাথা নিচু করে বলল, তোমার পাশে থাকা আমার জন্য পৃথিবী জয় করার মতো। কিন্তু তুমি কি কখনো ভাবো না এই সম্পর্কটা আমাদের জন্য একটা বড় চাপ হয়ে দাঁড়াবে? আনিক নরম গলায় বলল, আমরা একে অপরের প্রতি বিশ্বাস রেখে চললে সেটা কোনো চাপ হতে পারে না। আমরা দুজনেই শুধু আমাদের স্বপ্নটা দেখতে চাই। তুমি ডাক্তার হতে চাও, আর আমি চাই তোমাকে একদম সঙ্গ দিতে। তাদের কথার মাঝেই রাতের আধারে তাদের হাতে হাত চলে আসে। এই মুহূর্তে প্রকৃতির মাঝে দুজন মানুষের মধ্যে অদৃশ্য একটা বন্ধন তৈরি হতে থাকে। পরদিন ক্যাম্প থেকে ফিরে রফিক সাহেবের কাছে পৌঁছানোর পর বাবা তাকে বললেন, তুমি যখন জানো তোমার স্বপ্নের পথে যাওয়া সহজ নয়, তবে তুমি জানো সেই পথে চলতে কতটা শক্তি পাওয়া যায়। সুব্রতা তার বাবার চোখে এক অদ্ভুত আগ্রহ দেখল। জানতো রফিক সাহেব যে কঠোর, সেই কঠোরতার মাঝেও তিনি তার জন্য একটি জায়গা তৈরি করে দিয়েছেন। পৃথা, পলক এবং সানজিদার মাঝে কিছুটা দ্বন্দ্ব তৈরি হলেও সুব্রতার মধ্যে এক ধরনের শক্তি তৈরি হতে থাকলো। সে জানতো আনিত তার পাশে আছে, শুধু তাকে এগিয়ে নিতে নয়, বরং তার সবচেয়ে বড় সহায়কের মতো, বন্ধু হিসেবে। সন্ধ্যায় যখন তারা একসাথে বসে কাজ করছিল, আনিত হালকা গম্ভীরভাবে বলল, সুব্রতা, আমি জানি তুমি অনেক বড় কিছু হতে চাও, আর আমি তোমার পাশে থাকতে চাই। কিন্তু সবসময় মনে রাখবে তুমি একা নও। সুব্রতা তার চোখে এক অন্যরকম আলো দেখল। এটাই তো ছিল তার স্বপ্ন, নিজের পথে চলতে গিয়ে কোনো একদিন আকাশের রংধনু দেখতে চাওয়ার। আর এখন সেই রংধনু তার সামনে ছিল, হাতে হাতে। সুব্রতার জীবনে যখন নতুন এক অধ্যায় শুরু হচ্ছিল, তখন পলক ও এনির সম্পর্কের মধ্যে অশান্তি শুরু হলো। পলক, যিনি সবসময় এনির আধুনিকতা এবং আচার ব্যবহারের প্রতি অত্যন্ত আবেগপ্রবণ ছিল, এখন তার কাছে এনির পরিবর্তিত আচরণ অসহনীয় মনে হতে শুরু করেছে। এনি বিদেশি, স্মার্ট, আধুনিক এবং নিজের স্বাধীনতা নিয়ে বেশ সন্তুষ্ট। কিন্তু তার এমন জীবনযাত্রা পলকের পরিবার এবং তাদের শাশুড়ি সানজিদার সঙ্গে খাপ খাচ্ছিল না। সানজিদা নিজেকে সামাজিকভাবে বেশ প্রতিষ্ঠিত মনে করতেন, আর তার ধারণা ছিল যে পলকের স্ত্রীর জীবনধারা আরও ঐতিহ্যবাহী হতে হবে। এনির ব্যতিক্রমী জীবনধারা একে একে সানজিদার মনে বিরক্তির জন্ম দিচ্ছিল। একদিন পলক যখন তার মাকে এবং এনিকে একসঙ্গে দেখে, সানজিদা তাকে কিছুটা তিরস্কার করলেন, তুমি কি বুঝো না? তোমার বউ কি আসলেই আমাদের পরিবারের মান সম্মান অনুযায়ী আচরণ করছে? এনির চোখে চমক দিয়ে বললেন,
আমি আমার জীবন নিজে নিয়ন্ত্রণ করি, এবং আমি যা করছি তার জন্য আমি দায়ী। তবে পরিবারের সবার সঙ্গে মনোমালিন্য আমার ইচ্ছা নয়। এনির এই মন্তব্যে সানজিদা আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। পলক, যার মন ছিল টানাপোড়েনে, বুঝতে পারছিল না কিভাবে সে তার পরিবার এবং স্ত্রীর মধ্যে সেতুবন্ধন স্থাপন করবে। অন্যদিকে পৃথা তার নিজের জীবন নিয়ে নতুন করে ভাবছিল। তানভীর নামের একজন ছেলে তার জীবনে এসে পড়েছে, যার সাথে তার সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে শুরু করেছিল। তানভীর ছিল একটা শান্ত, বুদ্ধিদীপ্ত ছেলে, যার সাথে পৃথা প্রায় সময় কাটাতে শুরু করেছিল। পৃথার কাছে তানভীর ছিল অনেকটা বন্ধুর মতো, কিন্তু সেটা কিছুটা পরিবর্তিত হতে শুরু করেছিল। তারা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারছিল, আর পৃথা বুঝতে পেরেছিল সে সত্যিই তানভীরকে মনে মনে ভালোবাসতে শুরু করেছে। তবে পৃথা জানত তার পরিবার এই সম্পর্কটি নিয়ে সঠিকভাবে সাড়া দেবে না। বিশেষ করে সানজিদা, যিনি এখনো একেবারে তার পরিবারের ঐতিহ্য মেনে চলতে চান, তার কাছে এই সম্পর্ক কখনোই গ্রহণযোগ্য হবে না। সুব্রতা, যে এই সময় নিজের পড়াশোনা আর সংসারের দায়িত্বের মাঝে আটকা পড়েছিল, সে কিন্তু খুব ভালোভাবে জানত যে তার বন্ধু পৃথার জীবনে একটা পরিবর্তন আসছে। তাকে অনেকটা সাহায্য করতে গিয়ে সুব্রতা নিজেও অবাক হচ্ছিল। সে পৃথাকে বলেছিল, তুমি যদি সত্যিই তানভীরকে ভালোবাসো, তাহলে তোমার পরিবারকে জানানো উচিত। যদিও এটা কঠিন, তবে তুমি তাদেরকে জানাতে ভীত হলে এটা তোমার জন্য বড় একটা সমস্যায় পরিণত হতে পারে। এদিকে পলক এবং এনির সম্পর্কের মধ্যে দিগ্ভ্রান্তি দেখা দেয়। পলককে সন্দেহভাজন হয়ে এনির মনে এক ধরনের অসন্তোষের সৃষ্টি হচ্ছিল। সে ভেবেছিল এই সম্পর্কটা শেষ পর্যন্ত কবে ভালো হতে শুরু করবে। সুব্রতা জানত পলক, এনি, পৃথা এবং তার চারপাশে এমন কিছু সমস্যা আছে যা সমাধান হওয়া দরকার। কিন্তু সে নিজেও জানত তার নিজের জীবনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পৃথার সম্পর্কের দিক থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। আর পলক এনি সম্পর্কের অস্থিরতা তাকে বুঝিয়েছিল ভালোবাসা সবসময় শান্তিপূর্ণ এবং সহজ নাও হতে পারে। তবে সঠিক মানুষ পাশে থাকলে সবকিছুই পরিবর্তন হতে পারে। রফিক সাহেব একদিন সুব্রতাকে বললেন, তুমি জানো, জীবন কোন পথে যাবে সেটা তোমার নিজের হাতে। আমাদের থেকে তোমার অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগ আছে, কিন্তু সেই পথে যদি তুমি ঠিকঠাক ভাবে না চলো, তাহলে অনেক বাধা আসবে। তবে আমি জানি তুমি কখনো আমাদের আশাহত করবে না। সুব্রতা মুচকি হাসলো এবং মাথা নত করে বলল, আমি কখনোই হতাশ করব না, বাবা। আমি আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাব। চারপাশে সবার এত ভালোবাসা আর বিশ্বাস সুব্রতাকে নতুন করে ভাবতে শেখায়। যেখানেই তার পথ এগোবে, সে নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য একের পর এক বাধা অতিক্রম করতে থাকবে। সুব্রতার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে, আর সে জানত এই অধ্যায়টি ভীষণই বিশেষ। তবে এটি তার জন্য শুধুই একটি শারীরিক পরিবর্তন ছিল না, এটি ছিল তার জীবনযাত্রার এক নতুন ভাগ, একটি নতুন চ্যালেঞ্জ, এক নতুন যুদ্ধ। সুব্রতা এখন গর্ভবতী। তবে তার এই নতুন অবস্থাটা যেন এক অদ্ভুত মিশ্রণ। একদিকে তার মন আনন্দে ভরা, অন্যদিকে তার মধ্যে চাপের অনুভূতি। সে জানত তার শরীরের পরিবর্তনগুলি কেবল শারীরিক সীমাবদ্ধতা নয়, বরং তার স্বপ্ন, তার পরিচিত জীবনযাপন, সবকিছু দিয়ে এক নতুন মাত্রা দিবে। সে যখন আয়নায় নিজের বেড়ে ওঠা পেটটি দেখে, মনে হয় যেন এই নতুন জীবন তাকে আরো দৃঢ়, আরো আত্মবিশ্বাসী করে তুলছে। কিন্তু একে একে আসা চ্যালেঞ্জগুলো তার উপর বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছিল। পৃথিবীটা বদলে যাচ্ছে, এবং শুভ্রতার মাথায় চুলকানি হয়ে উঠেছে। সে কি সত্যিই পুরোপুরি প্রস্তুত? ডাক্তারি পড়াশোনা, সংসারের দায়িত্ব, নতুন জীবন যে আসছে, এসব কিভাবে সামলাবে? নিজের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। শরীরের পরিবর্তন যেমন আসছিল, তেমনি মনে এক অস্থিরতা ছিল, কিছুটা ভয়ও। সে জানত এসব অনুভূতি একেবারেই নতুন এবং সেই সাথে বাস্তব, তবে সেগুলোর সঙ্গে যুদ্ধ করা তাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রার দিকে এগিয়ে নিয়ে যাবে। এদিন সন্ধ্যায় আনিক ঘরে ফিরে এসে শুভ্রতাকে দেখে তার চোখে কিছু একটা ছিল, যে দৃশ্যটি আগে সে কখনো দেখেনি। শুভ্রতার মুখে একটি আলাদা উজ্জ্বলতা, তার চোখে নতুন এক আগ্রহ। যেন এক নতুন পৃথিবীকে সে অনুভব করতে শুরু করেছে, যেখানে তার স্বপ্ন, তার জীবন, তার সন্তানের পথও মিশে যাবে। আনিক কোমলভাবে তার পাশে বসে, তুমি ঠিক আছো তো?
তার কণ্ঠে ছিল এক অদ্ভুত মমতা, যা সুব্রতার মনকে আরো একবার ভরিয়ে দিল। আমরা একসাথে এটাকে সামলে নেব। সুব্রতা একটু হাসলো, কিন্তু তার মনে অনেক কিছুই চলছে। আনিন, কখনো কখনো মনে হয় যতটা প্রস্তুত ছিলাম তাও কি যথেষ্ট হবে। তার কণ্ঠে ছিল এক ধরনের অনিশ্চয়তা, যা আগে কখনো অনুভব করেনি। আনিন শান্তভাবে উত্তর দিল, প্রত্যেকটা মাই এই অনুভূতি অনুভব করে। তবে তুমি জানো সুব্রতা, তুমি যেভাবে নিজের জীবনকে সম্মতি দিয়েছ, সবকিছু একে একে সামলেছে, তেমনি তুমি এই নতুন দায়িত্ব সফলভাবে পালন করবে। আমি জানি তুমি একদিন পুরো পৃথিবীকে জয় করবে। এই কথা শুনে সুব্রতার মনে কিছুটা শক্তি এল। তবে তারপরও তার মনে সংজ্ঞা ছিল। মায়ের মতো সানজিদা, সমাজের নানা চোখের সামনে জীবন চালানো, আর ডাক্তারি পড়াশোনা, এই সব কিছুর মধ্যে কিভাবে ভারসাম্য রাখা সম্ভব? একের পর এক প্রশ্ন আসছিল তার মনে। তবে এই প্রশ্নগুলোর মাঝে এসে বুঝতে পারছিল তার ভিতরে এক ধরনের শক্তি তৈরি হচ্ছে। নতুন জীবন, নতুন চ্যালেঞ্জ, এগুলোর মোকাবিলা করার জন্য সে প্রস্তুত হতে চলেছে। কারণ তাকে না শুধু নিজের, বরং পরিবারের, স্বপ্ন, সম্পর্কের এবং সর্বোপরি তার সন্তানের জন্য ভালো কিছু করতে হবে। আনিদ আবার বলল, এই পৃথিবীতে তোমার জন্য সবকিছু সম্ভব সুব্রতা। তুমি শুধুই ডাক্তার হবে না, তুমি অনেক কিছু হতে পারো। আর সবচেয়ে বড় কথা, তুমি একজন মা হবে। সুব্রতা নিঃশব্দে মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি জানি। তার মুখে নতুন এক শান্তি ছিল। হয়তো চ্যালেঞ্জ আসছে, কিন্তু সে জানতো এটাই তো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আর সে একে সঠিকভাবে কাটিয়ে উঠতে পারবে। সুব্রতা বুঝতে পারছিল জীবনটা ঠিক এক ধরনের ভ্রমণের মতো, যেখানে একে একে বাঁক বদলায়, তবুও হারানো কিছুই থাকে না। সবকিছু মিলিয়ে একটি উদ্দেশ্য, নিজের স্বপ্নের পথে এগিয়ে চলা, তবে কেবল নিজের জন্য নয়, বরং তার পরিবারের, তার সন্তানের জন্য। সুব্রতা এখন নিজের জীবনের একটি নতুন অধ্যায় পা রেখেছে। গর্ভবতী হওয়া, এটি যেমন আনন্দের একটি মুহূর্ত, তেমনি জীবনের এক নতুন স্বপ্নের সূচনা। তার মাঝে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিয়েছিল, মায়ের প্রতি আগ্রহ, নতুন জীবনকে নিজের শরীরে ধারণ করার সম্মান, আর এই নতুন দায়িত্ব পালনের জন্য এক অদ্ভুত শক্তি পাওয়া। কিন্তু সে জানত এই সময়টাতে নানা জটিল সমস্যা আর অনীহা দেখা দেয়। তার পড়াশোনা, সংসার আর নিজের শখের প্রতি আগ্রহ, সবকিছুই এখন এক নতুন মাত্রায় চলে আসবে। আনিন, যে সবসময় তার পাশে দাঁড়িয়ে আছে, এখন তার সবচেয়ে বড় শক্তি। তবে সুব্রতার মনে এক অস্থিরতা ছিল, কিভাবে সে সবকিছু সামনে যাবে। পরদিন সকালে সে রফিক সাহেবের সাথে বসেছিল। বাবা বললেন, তুমি জানো সুব্রতা, জীবনের সবচেয়ে কঠিন সময়ে মানুষের মনের শক্তি পরীক্ষা হয়। তুমি যে পথে এগিয়ে চলেছ, সেখানে তোমাকে কখনো ভেঙে পড়তে হবে না। তুমি একটা নতুন জীবনের সাথে পথ চলছ। আমি জানি তুমি পারবে। সুব্রতা চোখে জল ভেজা চোখে বলল, বাবা, আমি জানি অনেক কঠিন দিন আসবে, কিন্তু আমি কখনোই হাল ছেড়ে দেব না। আমি এই দায়িত্বের জন্য প্রস্তুত। সুব্রতা জানতো আনিত তার পাশে আছে। তবে সে নিজে সবকিছু নিখুঁতভাবে করতে চাইছিল, নিজের পড়াশোনা, পরিবারের দায়িত্ব, আর সেই সাথে নতুন পৃথিবীর এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি। এদিকে পলক এবং এনি সম্পর্কের মধ্যে কিছু শান্তিপূর্ণ মুহূর্ত আসছিল। পলক বুঝতে পারছিল তার স্ত্রীর প্রতি তার কেমন কিছু অনুভূতি ছিল, যা আগে সে কখনো টের পায়নি। এনিও ধীরে ধীরে পলকের পাশে দাঁড়িয়ে তার সঙ্গে পরিবারের প্রতি সহানুভূতির জায়গা তৈরি করছিল। তবে পৃথা আরো এক ধাপ এগিয়ে গিয়েছিল। তানভীরকে নিয়ে তার হৃদয়ে গভীরতা তৈরি হচ্ছিল, কিন্তু সানজিদা, যে পরিবারকে কেন্দ্র করে সবকিছু ভাবতেন, তিনি এই সম্পর্কটি মেনে নেবেন না। এটি ছিল এক অস্থিরতম পরিস্থিতি। তবে সুব্রতা জানত সে যেন কখনো কারো চাপে নত না হয়। পরিবার, বন্ধুদের এবং নিজের স্বপ্নের মাঝে সবকিছু সামলানো ছিল তার চ্যালেঞ্জ। সে অনেক কিছুর সামনে দাঁড়িয়েছিল, তবে সে জানত এই নতুন জীবন তাকে আরো শক্তিশালী করবে। একদিন সুব্রতা তার কলেজের সহপাঠীদের সঙ্গে বসেছিল তার গর্ভবতী হওয়ার খবর শেয়ার করার মুহূর্তে। তারা সবাই খুশি হলেও সুব্রতা জানত এই খবরটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া আসবে। এক মুহূর্তের জন্য সে চুপ ছিল, এরপর তার মুখে হাসি ফুটিয়ে বলল, আমি জানি অনেক কিছু বদলাবে, কিন্তু আমি নিশ্চিত
আমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। সেই দিন সুব্রতা বুঝতে পারল জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন পরিবর্তিত হচ্ছে। সে যে শুধু ডাক্তার হতে চায় না, সে মায়ের দায়িত্বও নিতে চায়। অনাগত বাচ্চার আগমন তাকে আরো বেশি প্রেরণা দেয়, যদিও পথে চ্যালেঞ্জগুলো অনেক কঠিন। সুব্রতা ভাবছিল, যতই কঠিন হোক, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এখানে তার জীবনে নতুন এক শক্তি জাগ্রত হয়। এটি শুধু শারীরিক পরিবর্তন ছিল না, বরং তার মনেরও এক নতুন শক্তির জন্ম দিয়েছিল। এই সময় তার সহপাঠীও তাকে আরো সাহস দিচ্ছিল। প্রত্যেকটা ছোট সাফল্য, ছোট জয়ের মাধ্যমে সুব্রতা তার চলার পথে এক নতুন শক্তি পাচ্ছিল। পৃথিবীর সবচেয়ে কঠিন আর নির্মম বাস্তবতা সময়। সময় কারো জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে সুব্রতার বাচ্চা জন্মের সময় এগিয়ে আসে। ছোট্ট শরীরটা কতটা ভারী আর গুলোমুলো হয়ে গিয়েছে তা না দেখলে বোঝার উপায় নেই। প্রেগনেন্সির এই পুরো সময়টা জড়িয়ে ছিল কত মধুর অসংখ্য স্মৃতি। কখনো আইসক্রিম খেতে চাওয়া, আবার কখনো গভীর রাতে আনিককে ঘুম থেকে জাগিয়ে দিয়ে চকলেট নিয়ে আসার বায়না। কত দ্রুত যেন সময় এগিয়ে যাচ্ছিল। রাতের আকাশে যেন হাজার তারার ভিড়ে একটি তারা একটু বেশি উজ্জ্বল ছিল সেদিন। সুব্রতার জীবনের এক নতুন অধ্যায়ের দরজা যে খুলতে চলেছে, তার আভাস যেন প্রকৃতিও টের পাচ্ছিল। চারপাশটা নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতার মাঝেই সুব্রতার ভেতরে চলছিল এক বিশাল যুদ্ধ, প্রসব বেদনার যুদ্ধ। রাত তখন প্রায় 3টা। ঘুম জড়িয়েছিল পুরো বাড়িতে, কিন্তু সুব্রতা বিছানায় ঘুমাতে পারছিল না। ব্যথা একটানা বাড়ছিল। প্রথম দিকে হালকা মনে হলেও ধীরে ধীরে ব্যথার তরঙ্গ যেন সমস্ত শরীরকে গ্রাস করে নিচ্ছিল। সুব্রতার ঘুমভাঙির শব্দ আর নড়াচড়া যেন মুহূর্তের মধ্যে জাগিয়ে দেয় অনিলকে। ঘুম ভাঙতেই তাড়াতাড়ি করে উঠে এসে পাশে বসে পড়ল অনিল। সুব্রতা, তুমি ঠিক আছো? সুব্রতা ফিসফিস করে বলল, ব্যথা বাড়ছে অনিল। মনে হচ্ছে সময় এসে গেছে। এক মুহূর্ত দেরি না করে অনিল হসপিটালে ফোন দিয়ে জানিয়ে রাখলো সবটা। রফিক সাহেবকে ফোন দিয়ে সবটা জানায়। ড্রাইভারকে গাড়ি বের করতে বলে সুব্রতাকে আলতো করে কোলে উঠিয়ে নেয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। রফিক সাহেব দরজা খুলে দাঁড়িয়ে বললেন, অনিল, সাবধানে নিয়ে যাস। আমি আর তোমার মা একটু পরেই আসি। হাসপাতালের গাড়ি ছুটল সেই রাতের নিস্তব্ধ অন্ধকার ভেদ করে, আর গাড়ির মধ্যে সুব্রতা নিজের পেটের উপর হাত রাখে। তুমি আসো, তাই তো? তার চোখ ভিজে যাচ্ছিল ভয় আর ভালোবাসার এক মিশ্র অনুভূতিতে। হাসপাতালে পৌঁছানোর পর নার্সরা দ্রুত তাকে প্রসব কক্ষে নিয়ে গেল। অনিল বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তার মুখে স্পষ্ট উদ্বেগ, চোখে এক অদ্ভুত প্রার্থনা। প্রসব যন্ত্রণার প্রতিটি মুহূর্তে সুব্রতা যেন অনুভব করছিল সে এক যুদ্ধে নামছে। শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন বিদ্রোহ করে উঠছিল। কিন্তু তার মন বলছিল, তুমি পারবে, তুমি মা হতে চলেছ। প্রতিটি ব্যথার ঢেউয়ের সঙ্গে সঙ্গে তার হৃদয়ে এক নতুন প্রাণের অপেক্ষায় কাঁপছিল। নার্স বারবার বলছিল, শ্বাস নিন ম্যাডাম, আর একটু, আর একটু। এই প্রথমবার সুব্রতা সত্যিকার অর্থে বুঝতে পারছিল একজন মা হওয়ার মানে কি। কেবল ভালোবাসা নয়, এই যন্ত্রণার মধ্যে যেন এক অদ্ভুত রূপেলি আলো খেলে যাচ্ছিল। অনিল প্রার্থনা করছিল বাইরে দাঁড়িয়ে, তার ঠোঁটে কাঁপা কাঁপা উচ্চারণ, সুব্রতা ঠিক থাকবে, আমার সন্তান ঠিক থাকবে। সময় যেন থমকে গিয়েছিল। প্রসব কক্ষের বাইরে দাঁড়িয়ে অনিল পায়ে পায়ে হেঁটে বেড়াচ্ছিল। রাত কেটে ভোর হয়ে এসেছে, আকাশে হালকা নীলচে রঙের আভা ছড়িয়ে পড়েছে, কিন্তু তার ভেতরকার অন্ধকার আর উৎকণ্ঠা একটু কমেনি। রফিক সাহেব ও সানজিদা চৌধুরীও এসে গেছেন। পৃথা এসে অনিলের পাশে দাঁড়িয়ে হাত ধরেছে। তারা সবাই অপেক্ষায়, কিন্তু এক অদ্ভুত নীরবতায়। হঠাৎ এক মুহূর্তে সেই নীরবতা ভাঙল। প্রসব কক্ষ থেকে ভেসে এলো এক ক্ষীণ, অথচ চিরচেনা, চির কাঙ্ক্ষিত শব্দ, একটি নবজাত শিশুর প্রথম কান্না। অনিল মুহূর্তেই স্থির হয়ে গেল। তার শরীরের প্রতিটি কোষ যেন সেই কান্নার সঙ্গে এক নতুন সুরে গুঞ্জন শুরু করলো। রফিক সাহেব পেছনে থেকে কাঁপা গলায় বললেন, এই সেই মুহূর্ত অনিল। তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল শুরু হলো আজ। এক নার্স দরজায় এসে দাঁড়ালো। তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে এক উজ্জ্বল প্রশান্তি। অভিনন্দন ডাক্তার সাহেব, সে বলল, মা এবং মেয়ে দুজনেই সুস্থ।
আপনার স্ত্রী খুব সাহসিকতার সঙ্গে সব সামলেছেন। আনিদের চোখ তখন ভিজে গেছে। সে বাকরুদ্ধ। শুধু সানজিদা চৌধুরীর হাত শক্ত করে চেপে ধরল। সেই হাত, যে একসময় শুভ্রতাকে মেনে নিতে পারেনি, আজ সেই হাতেই মিশে আছে এক নতুন জীবন আসার আনন্দ। কিছুক্ষণ পর আনিককে ভেতরে ডাক দেওয়া হলো। প্রসব কক্ষে প্রবেশ করতেই তার দৃষ্টি আটকে গেল এক দৃশ্যে। এক ক্লান্ত অথচ প্রশান্ত মুখে শুয়ে আছে শুভ্রতা। তার বুকের পাশেই ছোট্ট এক তুলতুলে প্রাণ, নরম, কুঁচকে যাওয়া হাত পা, আর ছোট্ট মুখে যেন এক অলৌকিক শান্তি। আনিদের চোখের সামনে মুহূর্তেই ভেসে উঠল তাদের প্রথম পরিচয়। শুভ্রতার চোখে লুকানো ভয়, ভালোবাসার প্রথম স্বীকারোক্তি, আলিঙ্গনে জড়িয়ে থাকা রাগ, প্রতিজ্ঞার কথা, সবকিছু। শুভ্রতা ধীরে চোখ খুলে আনিদের দেখল। ম্লান হেসে বলল, আদিতা এসেছে। আনিদ এগিয়ে গিয়ে তার কপালে চুমু দিল। গলা কাঁপছিল। তুমি অসম্ভব, শুভ্রতা। তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে শক্তিশালী নারী। শুভ্রতা চোখ বন্ধ করল। তার ঠোঁটে শান্তির এক টুকরো হাসি। বাইরে যখন তারা বের হলো, তখন চারপাশে সকাল হয়ে গেছে। সূর্য উঠেছে, আলো এসে ধরা দিয়েছে চারদিকে। আদিতার আগমন যেন শুধুই এক শিশুর জন্ম নয়, এ ছিল একটি পরিবারের পূর্ণতা, একটি ভালোবাসার চূড়ান্ত স্বীকৃতি। পৃথা তার ছোট্ট ভাগ্নিকে দেখে বলল, ওর চোখ দুটো ঠিক তোমার মতো, শুভ্রতা। কিন্তু হাসিটা পুরোপুরি আনিদের। সবাই হেসে উঠল। হাসপাতালের করিডোরে যেন সূর্যের আলোয় গলে যাচ্ছিল সব ক্লান্তি, সব ভয়। সানজিদা চৌধুরী চোখের কোণা মুছে বললেন, এতদিনে বুঝলাম, একজন মা আরেক মাকে চিনে নিতে সময় লাগে। আজ থেকে শুভ্রতা আমার মেয়ের চেয়েও বেশি। শুভ্রতা তখন বিছানায় শুয়ে, পাশে আদিতা। তার চোখে জল, তবে মুখে প্রশান্তির ছায়া। এই আলো, এই মুহূর্ত, এটাই ছিল তার স্বপ্ন। আজ সেই স্বপ্ন সত্যি হলো। রাত জেগে দিন গোনা কতটা কষ্টের হতে পারে, তাই যেদিন প্রথমবার মায়ের চোখে ঘুমহীন ভালোবাসা দেখে, সেদিন বুঝেছিল শুভ্রতা। আনিদের তার নাম মিলিয়ে আগে থেকেই মেয়ের নাম ঠিক করে রেখেছে শুভ্রতা। ছেলে হলে সে নামও ঠিক করেছিল, আদিতা। সে এখন শুভ্রতার পৃথিবীর কেন্দ্রবিন্দু। তার নিঃশ্বাস, তার ঘুম, তার ছোট্ট নখগুলো, সব যেন শুভ্রতার প্রতিটা ব্যথা, ভালোবাসা আর স্বপ্নের নতুন ব্যাখ্যা। কিন্তু সেই ব্যাখ্যাগুলোতে জায়গা করে নিচ্ছে অন্য কিছু। চোখ বুঝলেই সামনে ভেসে উঠছে মেডিকেল কলেজের ফাইনাল পরীক্ষা, ক্লাস, পেন্ডিং অ্যাসাইনমেন্ট, আর বাস্তবতার চাপ, যার নাম সংসার। একটা ছোট্ট মেয়ে আর একটা বিশাল স্বপ্ন, দুটোই শুভ্রতার কোলজুড়ে। কিন্তু মাঝে মাঝে নিজের মাঝেই সে হারিয়ে ফেলে, আমি পারবো তো। সকালবেলা আদিতাকে কোলে নিয়ে জানালার পাশে বসেছিল শুভ্রতা। আলো এসে তার চুলে খেলে যাচ্ছিল, আর সে চুপচাপ তাকিয়েছিল দূরের আকাশের দিকে। আনির পেছনে থেকে এসে ধীরে ধীরে বলল, তোমার চোখে আজ কেমন একটা ভাব, কি ভাবছো? শুভ্রতা মৃদু হাসল। ভাবছি, মা হওয়া মানে কেবল কোলে একটা বাচ্চা নয়, একটা জীবন গড়ে তোলার দায়। আর আমি এখন শুধু মা না, একজন শিক্ষার্থী, একজন স্ত্রী, একজন কন্যা, আর সবচেয়ে বড় কথা, একজন মানুষ। সবকিছু একসাথে কাঁধে নিয়ে হাঁটতে ভয় করে মাঝে মাঝে। আনিদ এগিয়ে এসে পাশে বসে বলল, ভয় পেও না, শুভ্রতা। তুমি যা পারো, সেটা তোমারও হয়তো জানা নেই। আমি জানি তুমি পারবে। শুভ্রতা তার হাতটা ধরল। চোখে জল ছিল না, কিন্তু চোখ ভিজা ছিল। পাল্টে গেছে সব। রুটিন, শরীর, সময়, সব। ভোররাতের ঘুমহীনতা এখন কেবল পরীক্ষার জন্য নয়, একটা অসহায় কান্নার জন্য। শুভ্রতা জানে, এখন থেকে প্রতিদিন হবে যুদ্ধ। নিজের সাথে, সময়ের সাথে, সমাজের অলিখিত নিয়মের সাথে। কিন্তু তবুও সে প্রস্তুত। পলকে নির সম্পর্কের বাতাসেও এখন ঝড়ের গন্ধ। পলকের পরিবার আর এনি স্বাধীনচেতা মনোভাব একে অপরের বিপরীত মেরু। আর মাঝখানে পলক, ঠিক যেন দুই পৃথিবীর ভার সামলাতে ব্যস্ত এক নীরব মানুষ। পৃথা। তার ভেতরে নতুন প্রেমের আলো জ্বলে উঠেছে। তানভীরের প্রতি টান অস্বীকার করতে পারে না সে। কিন্তু তার পরিবার মেনে নেবে তো? এই মুহূর্তে শুভ্রতার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথুরে দেয়াল।
কিন্তু সে জানে তার ভেতরে আছে এক ঝর্ণাধারা শক্তি, বিশ্বাস আর ভালোবাসা। একদিন বিকেলে রফিক সাহেব ধীরে ধীরে বললেন, সুব্রতা, এই জীবনটা সবসময় সরল হবে না, কিন্তু তোর ভেতরে যেই আগুনটা আছে সেটা যদি তুই ধরে রাখতে পারিস তবে কোনো ঝড়ই তোর রংধনু ছিনিয়ে নিতে পারবে না। সুব্রতা মাথায় নিচু করল, মনের ভেতর থেকে একটা গলা জবাব দিল, আমি চেষ্টা করব বাবা, যত কষ্টই হোক আমার স্বপ্নগুলো আমি মরতে দেব না। রাত তখন প্রায় 3টা। আদিতের কান্নায় ঘুম ভেঙে যায় সুব্রতার। বুকের ভেতরটা চিনচিন করে ওঠে, কিন্তু মুখে ক্লান্তির লেশমাত্র নেই। আদিতাকে বুকের কাছে নিয়ে ধীরে ধীরে দোলাতে দোলাতে এসে বুঝতে পারে এই ছোট্ট প্রাণটাই এখন তার সমস্ত পৃথিবী। কিন্তু এই পৃথিবীর পাশে আরেকটা গ্রহ তো তার। মেডিকেল কলেজের ফাইনাল পরীক্ষার সামনে ক্লাসমেটরা রাত জেগে পড়ে, আর সুব্রতা রাত জাগে সন্তান দিয়ে ঘুম পাড়িয়ে। সকালে ক্লাসে যেতে হয় চোখে ঘুম নিয়ে, বুক ভরা দায় নিয়ে। সেদিন সকালে ক্লাসে পৌঁছে দেখে শিক্ষক নতুন টপিক শুরু করেছে। প্রথম সারিতে বসা সুব্রতার একসময়ের ঘনিষ্ঠ বন্ধুরা এখন তার ব্যস্ত জীবনের কাছে অনেক দূরের কেউ। কেউ কেউ মুচকি হাসে, কেউ আবার পেছনে ফিসফিস করে, সুব্রতা তো এখন মা, এত পড়াশোনার কি দরকার। তাদের শব্দগুলো কানে বাজে, কিন্তু সে কিছু বলে না। ভেতরে শক্ত একটা প্রতিজ্ঞা জেগে ওঠে, তোমরা আমাকে শুধু মা হিসেবে দেখো, আমি দেখাবো কিভাবে একজন মা নিজের স্বপ্ন জিতে নেয়। বাড়ি ফিরে আদিতাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সুব্রতা। আনিস হসপিটাল থেকে ফিরে এসে গলায় ক্লান্তি নিয়ে বলে, তোমার জন্য কিছুই করতে পারছি না সুব্রতা, মনটা খারাপ লাগে খুব। সুব্রতা হেসে তাকায়, তুমি পাশে আছো, এটুকুই আমার জন্য সবচেয়ে বড় সাহস। আনিস চুপচাপ তার কপালে একটা চুমু খায়। তাদের ভালোবাসা হয়তো এখন আর চায়ের কাপের আলসে গল্প নয়, কিন্তু একে অন্যের হাতে হাত রাখা এখনো আগের মতোই গভীর। মাঝখানে কিছু বলার জন্য দুঃখিত। আপনারা অনেক পাঠক গল্পটা পড়েন, প্রতিটা পর্বের ইচ্ছাকে 5-8 হাজার, কিন্তু তেমন রেসপন্স পাই না। কষ্ট করে পড়তে পারছেন যেমন, তেমনি অবশ্যই গঠনমূলক রেসপন্স করবেন আশা করি। পলকের জীবনে চলছে টানাপোড়েন। এনি চাহিদা, স্বাধীনতা আর তার মায়ের অনুশাসনের মধ্যে পিষ্ট হচ্ছে সে। এনি চায় নিজের মতো করে বাঁচতে, আর সানজিদা চান বৌমা যেন বাঙালি ঘরের মেয়ে রমতো আচরণ করে। পলক এক সন্ধ্যায় এনিকে বলল, আমরা কি একটু নিজেরা নিজেদের মতো করে পথ খুঁজতে পারি না? এনি তাকিয়ে থাকলো অনেকক্ষণ, তারপর ধীরে বলল, পারবো, যদি তুমি আমার পাশে দাঁড়াও। শর্তহীনভাবে। পৃথা আর তানভীর এখন আরো কাছাকাছি। রাত জেগে চুপি চুপি ফোনে কথা হয় তাদের। তানভীর একদিন বলল, পৃথা, আমি চাই সবাই জানুক আমরা একে অপরকে ভালোবাসি। পৃথা চুপ করেছিল কিছুক্ষণ, তারপর বলল, আমি চাই আমার পরিবারও একদিন বুঝুক ভালোবাসা মানে কারো ইচ্ছেকে দমন করা নয়, বরং তাকে বুঝে নেওয়া। সবকিছু বদলে যাচ্ছে, আর সুব্রতা জানে বদলে যাওয়া মানেই শেষ নয়, এটা একটা নতুন শুরুর ডাক। রাতের শেষে যেমন আসে সূর্য, তেমনি একদিন সব কষ্ট পেরিয়ে তার স্বপ্নের পথেও আলো ফুটবে। তবে তার আগে লড়াইটা তাকে চালিয়ে যেতে হবে, প্রতিদিন, প্রতিনিয়ত, নিঃশ্বাসে। বেলকনির জানালার পাশে বসে আছে সুব্রতা। দুপুরের ম্লান আলো ছড়িয়ে পড়েছে তার মুখে, ক্লান্ত কিন্তু প্রশান্ত। বিছানায় ছোট্ট আলিদা ঘুমিয়ে, নিঃশ্বাসের শব্দটা যেন সুর হয়ে বাইরে পড়ে। সুব্রতার চোখে অদ্ভুত এক নরম দৃঢ়তা, এই এক জীবনের মাঝে সে হঠাৎ অনেকটা বড় হয়ে গেছে। মাত্র কদিন হলো সে মা হয়েছে, কিন্তু এই দিনেই যেন শতাব্দীর দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। নিজের শরীর এখনো পুরোপুরি সেরে ওঠেনি, বুকের ভেতর ভয় আর আনন্দ একসাথে জায়গা করে নিয়েছে। হুট করেই অ্যানিদের আগমন ঘটে বারান্দায়, হাতে কফি কাপ। কি ভাবছো সুব্রতা? মাথার ভেতর অনেক কিছু ঘুরছে জানো। সুব্রতার কণ্ঠটা ধীর কিন্তু গভীর। সেই ছোটবেলার কথা মনে পড়ছে। মায়েরা কত রাত আমাদের এভাবে ঘুমহীন চোখে কাটিয়েছে তা কখনো আমরা বুঝতে চেষ্টা করি না। মা না হলে হয়তো কখনো এভাবে উপলব্ধি করাও হতো না। সানজিদা চোখ ঘুরিয়ে এসেছিলেন আদিতাকে দেখতে।
সুব্রতার কথা শুনে ওনারও মনে পড়ে যায় সেই বাচ্চাদের জন্য কত রাত জেগে কাটিয়েছেন। সুব্রতাকে আগে পছন্দ না হলেও এখন চোখে হারান তিনি। নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলেছেন। কত সুন্দর আর বুদ্ধিমতী মেয়ে সুব্রতা। আর তাকেই কিনা একসময় দেখতে পারতেন না তিনি। ছেলে আর বৌমাকে বিরক্ত করতে চাইলেন না তিনি। যেভাবে চুপি চুপি এসেছিলেন সেভাবেই চলে গেলেন নিঃশব্দে। আনিস জানে এই শুভ্রতা আগের মতো নেই। চোখের নিচে ক্লান্তি, কণ্ঠে পরিণত দৃঢ়তা। তবু ভেতরে লুকিয়ে আছে সেই ভালোবাসার শুভ্রতা, যে একদিন তার স্বপ্নের কথা বলতো, ডাক্তার হওয়ার আকাঙ্ক্ষা জানাতো। আমি পাশে আছি, শুভ্রতা। প্রতিটা দিন, প্রতিটা রাত। জানি, কিন্তু এই যাত্রা কেবল আমাদের দুজনের না। আমার একার ভেতরে যে যুদ্ধটা চলছে, সেটা শুধু আমি টের পাই। আনিক কিছু বলে না, শুধু পাশে বসে ওর হাতে হাত রাখে। মুহূর্তটায় শব্দের চেয়ে স্পর্শ অনেক বেশি নির্ভরতা দেয়। এদিকে পৃথার জীবনেও এক ছায়া নেমেছে। মেডিকেল কলেজের পাঠ শেষের আগেই তার বাবা মা তানভীরের ব্যাপারে কঠিন অবস্থান নিয়েছে। তানভীর ভালো ছেলে, ভদ্র, শিক্ষিত। তবু পারিবারিক পরিচয় আর অতীতের এক ভুল সিদ্ধান্ত তাকে আলাদা করে রেখেছে। পৃথা জানে, ভালোবাসা যদি টিকিয়ে রাখতে হয় তাকে লড়তে হবে, কিন্তু সেটা কিসে পারবে? তানভীর বারবার বলছে, তুমি যদি পাশে থাকো সবকিছু হবে, কিন্তু তুমি যদি দূরে সরে যাও আমি আর লড়তে পারবো না। এই সম্পর্কটা এখন শুধু অনুভূতি না, বাস্তবতারও। তাকে সিদ্ধান্ত নিতেই হবে। রাত নেমেছে। আদিতে জেগে উঠে হালকা কান্না শুরু করেছে। সুব্রতা বুকে তুলে নেয়। চোখে এক ফোঁটা ঘুম নেই, তবু মুখে ক্লান্তির বললে মায়া। এই মুহূর্তগুলোতেই সে বুঝতে পারে, ভালোবাসা কেবল আবেগ না, ভালোবাসা হচ্ছে দায়িত্ব, আত্মত্যাগ, নীরব লড়াই। কান্নার শব্দে রফিক সাহেব আর সানজিদা বেগম ঘরে ঢোকেন। ওর মুখ দেখে বুঝে যান, মেয়েটা নিঃশব্দে অনেক কিছু বার করছে। তোর উপর আমি গর্বিত, মা। কিন্তু নিজের শরীরের যত্ন নে। শুধু বাচ্চা সামলালে হবে, তুই নিজেই যদি অসুস্থ হয়ে পড়িস তখন কে বাচ্চাকে দেখতে? সুব্রতা বাবার দিকে তাকায়। সেই পুরনো চোখগুলোয় ভরসার ভাষা আছে। মনে পড়ে ছোটবেলায় বাবার হাত ধরে হাঁটা শেখা, আর আজ সে নিজেই কারো মা। সানজিদা বেগম কোলে তুলে নেয় আদিতাকে। মুহূর্তেই যেন সব কান্না থেমে হাসতে শুরু করে আদিতা। সুব্রতার ঘুম ভাঙে ভোর ৫টায়। চারদিকে নিস্তব্ধতা, শুধু আদিতার ঘুমন্ত নিঃশ্বাসের শব্দটা যেন তার বুকের মাঝে নরম কোনো আলো জ্বেলে দেয়। মেডিকেলের ফাইনাল পরীক্ষার দিন এগিয়ে আসে। আর এই সময়টাতে একজন সদ্য জননী হয়ে ওঠা মেয়ের রুটিনটা ঠিক কেমন হতে পারে তা কেউ জানে না। বই খুলে বসার আগেই তাকে বোতল গরম করতে হয়, ডায়াপার বদলাতে হয়, ছোট্ট মুখে দুধ তুলে দিতে হয়। আর এসবের মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ালে সে নিজেকেই চিনতে পারে না। কিন্তু শুভ্রতার মুখে ক্লান্তির ছাপ নেই, আছে অদ্ভুত এক দৃঢ়তা। আনিত ভরে উঠে রান্নাঘরে চা বসিয়েছে। সে জানে শুভ্রতার আজ সারা রাত ঘুম হয়নি, কিন্তু কিছু বলল না। শুধু মগে চা ঢেলে তার দিকে এগিয়ে দিল। আজকে অ্যানাটমি পড়বে? সুব্রতা মাথা নেড়ে বলল, না, আজ ফার্মা। ক্লাস টেস্টের আগের রাতগুলোতে যেমন মাথা ধরতো, ঠিক সেরকম লাগছে। আনির পাশে বসে বলল, কিন্তু তখন তো কোলে কেউ ছিল না। এই কথায় দুজনেই একসাথে হেসে ওঠে। হালকা, নির্ভর হাসি। ঠিক যেন ক্লান্তির উপরে একটা নরম শীতল ছায়া। বিকেলে পৃথা আসে সুব্রতার কাছে। সঙ্গে আনিসুর ভাইয়ের পুরনো একটা স্টেথো আর সুব্রতার জন্য কিছু নোট। তোকে দেখে তো মনে হচ্ছে তুই এখনো ক্লাস 10-এর মেয়ে। এই যে স্টুডেন্ট লাইফের শেষ ধাপে এসে মা হয়ে গেছিস। পৃথার স্বরে মজা থাকলেও চোখে ছিল গর্ব। সুব্রতা জবাব দেয় না, শুধু বলে, মা হয়ে যাওয়াটা আসলে আমার পড়াশোনাকে শেষ করেনি, বরং নতুন করে শিখতে শিখতে যাচ্ছি। পৃথা কিছুক্ষণ চুপ থেকে বলে, তোর মতো মেয়ে না থাকলে এই সমাজের গণ্ডিকে নাড়াতে পারত না। কিন্তু শোন, তুই নিজেকে ভুলে যাস না। তোকে তো একজন ডাক্তার হতে হবে।
তোর হাতে অনেক মানুষ ভালোবাসবে, আর তুই নিজেকে দিবি। সুব্রতার চোখে জল আসে না। এখন সে কাঁদে না। কাঁদা তার কাছে বিলাসিতা। সে শুধু বলে, আমি জানি পৃথা, আদিতা আমাকে ভেঙে দেয়নি, বরং আমাকে আরো গড়েছে। পলক আর এনির মধ্যে সব ঠিকঠাক করার একটা ছোট্ট চেষ্টা চলছিল। নিঃশব্দের মাঝে শব্দ খুঁজে ফিরছিল তারা। পলক বলল, এনি, আমাদের ছোটখাটো ঝগড়া থাকতেই পারে, কিন্তু তুমি যদি আমাকে একটুখানি সময় দাও, আমি হয়তো একটু একটু করে তোমায় বুঝতে পারবো। এনি বলল, আমি চাইনি কোনো গণ্ডি তৈরি হোক আমাদের মধ্যে, কিন্তু এই বাড়ির নিয়ম কানুন, এসব আদর্শ সবকিছু দিয়ে আমি একটু আটকে যাচ্ছি। তুই এর মা এখনো আমাকে আপন ভাবে না। পলক জানতো, কথা বললেই হয় না, বরং শোনাটাই জরুরি। সে বলল, আমি চেষ্টা করব, তুমি শুধু আমাকে একটু সময় দাও। আমরা একসাথে এই আপন হওয়ার লড়াইটা লড়ব। সুব্রতা আবার বই নিয়ে বসে। পাশেই আদিতা ঘুমিয়ে। আনিত সোফায় আছোয়া হয়ে মোবাইলে কিছু পড়ছে। সুব্রতা হঠাৎ বলে ওঠে, আনিত, আমি ভাবি, এই প্রফের ঠিক আগেই মা হয়ে যাওয়া হয়তো সহজ ছিল না। কিন্তু জানো, আমি ভেবেছিলাম থেমে যাব, কিন্তু এখন বুঝি, এই এক জীবনেই আমাকে সবকিছু করতে হবে। থেমে থাকার সময় নেই। আনিত ধীরে বলে, তোমার আকাশে যে রংধনু ফুটেছে, তার কোনো রং একা আসেনি। আমরা সবাই একসাথে আছি এটা। সুব্রতা আবার বইয়ের দিকে তাকায়। সে পড়ছে, কিন্তু তার চোখে শুধু লাইন নয়, স্বপ্নের আকার ফুটে উঠছে। পরীক্ষার আগের রাত। সুব্রতার ঘর এখনো আলোকিত। ছোট্ট আদিতের খিলখিল হাসি, আর সুব্রতার বুকের মধ্যে অবিরাম চিন্তা। কেমন যেন একটা চাপ, এক ধরনের চাপ, যা কিছুতেই কমছে না। আজ রাতে কি পড়তে বসবো? সুব্রতা নিজের সাথে কথা বলছে। বুকের ভেতর মা হওয়ার নানান দায়িত্বের চাপ, আবার পরীক্ষার জন্য প্রস্তুতির চাপ। আনিত বাইরে থেকে ঘরে এসছে। হাতে কফির কাপ। কেমন আছো? সবকিছু ঠিকঠাক চলছে তো? সুব্রতা একটু হেসে বলল, হ্যাঁ, একটু ঘুমিয়ে নিলেই ভালো হতো। আনিত বুঝতে পারে, সেদিনের মতো তাড়াহুড়ো করে কিছু বলা ঠিক হবে না। শুধু বসে থাকে। তোমার কফি, তোমার মতো অদ্ভুত ভালোবাসার মতোই শক্তিশালী। এক কাপ চুমুক দিয়ে কিছুটা ঘুমাও। কাল পরীক্ষা। সুব্রতার মুখে ক্লান্তির ছাপ, তবে চোখে সেই চিরকালীন স্নেহ আর বিশ্বাস। জানি, তুমি পাশে আছো, কিন্তু অনেক কিছুই এখনো অদৃশ্য। নিজেকেই সামলাতে পারছি না, এই পরীক্ষাগুলো। এসব সামলানো কি সম্ভব? আনিক কোন কথা বলল না, শুধু তার হাত ধরে বলল, তুমি পারবে। আমি জানি, তুমি করেই ছাড়বে। সুব্রতার চোখের নিচে কালি, কিন্তু মনের ভেতর সেই শক্তি। পরীক্ষা হলেও প্রথম দিন থেকেই তার মনে হয়, কিছু একটা বদলে গেছে। শূন্যতা আর ভয় যেন হারিয়ে যাচ্ছে। সুব্রতা যখন বসে, পুরো হলটাই যেন হালকা মনে হয়। সময় চলে যায়, আর সে শুধু লিখছে, বাকিদের মতো মাথা নিচু করে। কিছু সময় পরে, যখন পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য বলে, সুব্রতা সেই চাপ আর মানসিক ক্লান্তি নিয়ে বের হয়। বিকেলে পৃথা সুব্রতার কাছে আসে। কেমন হলো, বল বল। চেষ্টা করেছি। ভালো হয়েছে কিনা জানি না। পৃথা হাসল। তুই তো সবসময় কঠিন রেজেই সিদ্ধহস্ত, সুব্রতা। আজ না হয় সবকিছু ঠিকঠাক হয়েছে। আমার বিশ্বাস, তুই সফল হবি। সুব্রতা মাথা নিচু করে বলে, এটা শুধু আমার পরীক্ষা নয়, এটা আমার জীবনের পরীক্ষা। মা হওয়া, ডাক্তার হওয়ার জন্য কষ্ট সহ্য করা, সব কিছুতে আমাকে ছুতে হবে। পড়াশোনার পাশাপাশি পরিবারের দায়িত্বও আছে। রাতের কথা। সুব্রতার হাতে বই। কফি আর পাশে ছোট্ট আদিতা। তার সামনে ফিজিওলজি বইয়ের পাতাগুলো উল্টাচ্ছে, কিন্তু চোখের মধ্যে ঘুমের ছায়া। আনিক কপালে হাত রেখে বলে, তুমি জানো, তুমি একজন মা, একজন ডাক্তার হতে যাচ্ছ, কিন্তু তুমি একটিও দিন হারিয়ে যেও না। আমি জানি, আনির। আমি জানি। কিন্তু আজকের দিনের পর, একেবারে নতুন জীবন শুরু হবে।
পরিবারের মধ্যে একটা চাপ তৈরি হয়। রফিক সাহেব ও সানজিদা বেগম নিজেদের মধ্যে আলোচনা করছেন সুব্রতা ও আনিলের ভবিষ্যৎ নিয়ে। এটা তো এখনই সঠিক সময় পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা, কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো কোথায় যাবে? তারপরেই সুব্রতা তার লক্ষ্য অর্জন করবে এবং আমরা সবাই তার পাশে থাকব। সানজিদা চৌধুরী কিছুটা চিন্তা করে বললেন, একটি বিষয় মাথায় রাখতে হবে, সুব্রতা মানসিকভাবে প্রস্তুত, কিন্তু তাকে অগ্রসর হওয়ার জন্য মাঝে মাঝে একটু ভরসা দিতে হবে। পরীক্ষার শেষ দিনে সুব্রতার মুখে একটা বিশেষ আভা। আজকে শেষ দিন, আনিল। হ্যাঁ, শেষ দিন। তবে জানো সুব্রতা, তুমি সফল হবে, আর এই পরীক্ষার পর নতুন এক অধ্যায় শুরু হবে। কিছুক্ষণ পর সুব্রতা চলে যেতে যেতে বলল, আর কিছু নেই, এখন শুধু আমাদের ছোট্ট জীবনটাকে সাজানো, প্রমাণ করে যে একসাথে থাকলে সবকিছুই সম্ভব। আনিত তার পাশে দাঁড়িয়ে শুধু একটি হাসি দেয়, যেন সে জানে তারা একসাথে থাকলে সবকিছুই জয় করতে পারবে। পরীক্ষা শেষ হতেই সুব্রতার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে। আনিলের চোখে ছিল সন্তুষ্টির ছায়া। সুব্রতা আজ পরীক্ষার সব প্রশ্ন সঠিকভাবে উত্তর দিয়েছে, তবে সে জানত এই যাত্রার শেষ নয়। সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আজ সুব্রতা সফল। কেমন লাগছে? আনিল একটু হেসে বলল। সুব্রতা কফির কাপ হাতে চুপচাপ বসে থাকলো, মুখে একটুকু হাসি। দারুণ। কিন্তু জানো, এই পরীক্ষাগুলোর সাথে আরো অনেক কিছু লুকানো থাকে। আজকের দিনটার পর আমি যেন আরো কিছু বুঝতে পারছি। আনিল তার হাত ধরে বলল, তুমি যে পথে চলেছ সে পথ তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে, সুব্রতা। এখন আর তোমার কোনো দ্বিধা থাকার কথা নয়। তুমি অনেক দূর এগিয়ে গেছো। আজ পৃথা সুব্রতার সঙ্গে সময় কাটাতে এসেছে। তার চোখে অদ্ভুত এক নির্ভীকতা, যেন কিছু একটা পুরনো আবেগ এবং সাফল্যের সাক্ষী হয়ে এসেছে। তো কেমন হলো বল? পৃথা হাসতে হাসতে সুব্রতার পাশে এসে বসে। সুব্রতা তার দিকে তাকিয়ে একটু হেসে বলল, তুমি জানো, এখন শুধু পড়াশোনাই নয়, মা হওয়ার দায়ভারও শুরু হয়েছে। পৃথা মাথা নেড়ে বলল, কিন্তু তুমি তো এখন দুইয়ের মধ্যে সামলাচ্ছ। পড়াশোনা আর মা হওয়া, এই দুটোই কষ্টকর। হ্যাঁ, তাও আমার হৃদয় জানে যা কিছু হচ্ছে সেটা সঠিক। এই দুই দায়িত্ব সামলানো ভালোবাসার অংশ। সুব্রতা বলল। রফিক সাহেব আর সানজিদা বেগম একে অপরকে কিছু বলেন না, কিন্তু তাদের চাহনি জানিয়ে দেয় তারা এখন একটা বড় সিদ্ধান্তের দিকে এগুচ্ছে। তুমি কি জানো সুব্রতা আর অন্য একটি জীবন শুরু করতে চলেছে? সানজিদা বললেন। হ্যাঁ, জানি। কিন্তু এখন সুব্রতার সামনে এক কঠিন পথ। রফিক সাহেব শীতল সুরে বললেন। পরীক্ষার ফল প্রকাশের দিন। সবাই অপেক্ষা করছে। সুব্রতা যখন ফলাফল হাতে নিয়ে ফিরে আসছে, তখন পুরো বাড়ির পরিবেশটা যেন ভারী হয়ে উঠেছে। একটু থেমে সুব্রতা রফিক সাহেবের সামনে গিয়ে দাঁড়ায়। বাবা, আমি পাশ করেছি। আমি ডাক্তার হতে যাচ্ছি। রফিক সাহেবের চোখে গর্বের জল, তবে কোনো কথা বলেন না। সুব্রতা হাসতে হাসতে তার হাত ধরে বলে, এটা আমার জন্যই নয়, এটা আমাদের সবার জন্য। আনিত বাইরে থেকে এসে মিষ্টি করে বলে, কথা দিয়েছিলাম তো, তুমি সফল হবে। তোমার এই যাত্রা কেবল তোমার নয়, আমাদের সবার। পৃথা আর সুব্রতা একে অপরের সাথে কথা বলে সময় কাটাচ্ছে। আচ্ছা, তুমি জানো, তোমার এই যাত্রা আমাদের সবাইকে এক করে দিয়েছে। এত কিছুর মাঝে তুমি সাফল্য পেয়েছো, সেটা শুধু তোমার নয়, আমাদেরও একটা জয়। সুব্রতা মাথা নেড়ে বলল, এটাই তো পৃথা। সবকিছুই একসাথে হয়ে আমার জয় হলো। এদিকে পলক আর এনি কিছুটা সময় নিয়ে তাদের সম্পর্কের মধ্যে সমঝোতা তৈরির চেষ্টা করছে। পলক বলল, এনি, আমাদের ছোটখাটো ঝগড়া থাকতে পারে, তবে তুমি যদি আমাকে একটু সময় দাও, আমি হয়তো তোমাকে বুঝতে পারবো। এনি একটু হাসে, আমি তোমাকে বুঝতে চেয়েছি পলক। শুধু আমরা একসাথে একটু সময় কাটিয়ে সেই আপন সম্পর্ক তৈরি করতে পারবো। পলক স্বীকার করলো, আমি চেষ্টা করব, তুমি শুধু আমাকে একটু সময় দাও। এই আমাদের সম্পর্কের নতুন দিক শুরু হবে। সুব্রতা পুরোদমে আদিতাকে সময় দিচ্ছে। পরীক্ষার চাপ নেই, পড়াশোনা নেই। যেন অনেকদিন মুক্ত পাখির মতো আনন্দ হচ্ছে সুব্রতার।
আনির পাশে বসে তার সবকিছু দেখছে। সুব্রতা চোখে তাকিয়ে বলল, এই যাত্রার শেষ তো নেই। যেহেতু ডাক্তার মা হয়ে গেছি, এখন থেকে আর থাম না। আনির থেকে এক দৃষ্টিতে দেখে, তোমার আকাশে রংধনু ফুটেছে সুব্রতা, কিন্তু মনে রেখো, আমরা সবাই একসাথে সেই রংধনু আঁকছি। সুব্রতা রান্নাঘরে চৌকাঠে দাঁড়িয়ে আছে। চায়ের কাপ থেকে ধোয়া উঠছে ধীরে ধীরে। চোখে ক্লান্তির ছায়া থাকলেও ভেতরে তৃপ্তির আলো। আদিতা আজ বেশ দেরিতে ঘুমিয়েছে। আনির জানে, এই চায়ের কাপে শুধু চা নেই, আছে রাত জাগা মায়া, আছে এক স্তব্ধ লড়াইয়ের রেশ। এমন সময় পৃথা এসে দাঁড়ায় দরজায়। সুব্রতা, একটা কথা বলবো? বলো। মুখ দেখে তো লাগছে না আর ভালো কিছু বলবে। আমার আর তানভীরের কথা পরিবারে জানাজানি হয়ে গেছে। সুব্রতা চুপ করে থাকে। শুধু ওর চোখ নরম হয়ে আসে। বাড়িতে আর এক প্রকার ঝড় বয়ে গেছে, বিশেষ করে মা কিছুতেই মানতে চায় না। বলে ওর অতীত আছে, ভবিষ্যৎ বিশ্বাস করা যাবে না। কি করব বলতো? সুব্রতা কিছুক্ষণ চুপ থেকে বলে, পৃথা, সম্পর্ক গড়তে সাহস লাগে। আর সাহস মানেই হইচই নয়। চুপচাপ পাশে দাঁড়িয়ে যাওয়াটাও এক ধরনের প্রতিবাদ। তুই তাহলে বলছিস লেগে থাকি? হ্যাঁ। কিন্তু মাথা ঠান্ডা রাখিস। কষ্ট দিবি না কাউকে, কিন্তু নিজের জায়গা থেকে সরে যাবি না। পৃথা হাফ ছেড়ে বাঁচে। এই মেয়েটার কথায় কোথা থেকে যেন সাহস চলে আসে। সন্ধ্যাবেলা পৃথার বাবা ঘরে চুপ করে বসে। মুখে কোনো কথা নেই, শুধু কপালে চিন্তার ভাঁজ। মা চুপচাপ বারান্দায় বসে আছেন। সুব্রতা সেখানে গিয়ে চুপচাপ একপাশে দাঁড়ায়। তারপর ধীরে বলে, বাবা, একটা কথা বলি। আপনি যদি একদিন আনিককে নিয়ে আমার জীবনে না আসতেন, তাহলে আমিও হয়তো অন্যদের মতো থেমে যেতাম। সম্পর্ক মানে কেবল ছেলে ভালো, মেয়ে ভালো নয়, এই ধারণাটার বাইরে বেরোতে হবে আমাদের। তানভীর খারাপ ছেলে না। পৃথা ওকে ভালোবাসে। আপনি চাইলে ওদের পাশে দাঁড়াতে পারেন। সুব্রতার কথাগুলো সোজা গিয়ে লাগে রফিক চৌধুরীর মনে। এতদিন যে মেয়েটিকে সবাই শুধু আনিরের ঘরের গৃহিণী ভাবতেন, আজ বুঝলেন, সুব্রতা হলো সেই আলোর রেখা, যা অন্যদের পথ দেখায়। রাতের খাবার টেবিলে তেমন করে কেউ কথা বলে না। হঠাৎ করে পৃথার বাবা বলেন, চাইলে ছেলেটিকে বাড়িতে একদিন ডেকে আনো। আমরা দেখব। পৃথার চোখে জল আসে। তার মা কিছু না বলে এক ফোঁটা দীর্ঘশ্বাস ফেলেন। তাও তাতে অস্বীকৃতির গন্ধ ছিল না। যেন একটা পুরনো জেদ হালকা হয়েছে। পরদিন বিকেল। তানভীর এসেছেন পৃথাদের বাসায়। সুব্রতা সেদিন তাদের বাড়িতে গিয়েছিল একটু আগেই। আনির আর সুব্রতার কথা হয়েছে। আনির শুধু বলেছে, ভালোবাসা যদি সত্যি হয়, পরিবার একদিন না একদিন বোঝে। শুধু সময় দিতে হয়। তানভীর মাথা নিচু করে বসে আছে। কিন্তু তার কণ্ঠে স্পষ্টতা। আমি পৃথাকে ভালোবাসি। আর যদি এই ভালোবাসায় আমার কোনো ভুল থাকে, সেটার দায় নিতেও আমি প্রস্তুত। কথাটা সহজ ছিল না। কিন্তু ঘরটা কিছুক্ষণ চুপ থাকার পর পৃথার বাবা উঠে দাঁড়িয়ে বলেন, তোমাদের বয়স আমাদের চোখে এখনো ছোট। কিন্তু সিদ্ধান্তটা যদি বদলার হয়ে থাকো, তাহলে আমরা মানিয়ে নিতে পারবো। মেয়ে হারাতে চাই না। সেদিন রাতে পৃথা ফোন করে সুব্রতাকে জানায়, হয়ে গেছে রে, সবাই রাজি। বিয়েটা হবে শিগগিরই। সুব্রতা হাসে। ঘরের কোণে আদিতা খেলে। আনির দরজা থেকে ডেকে ওঠে, সুব্রতা, খুশির খবর শোনাচ্ছ একা একা? না, এই তো সবাইকে জানাবো। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শাড়ি, গয়না, হলুদের গানের তালিকা, আমন্ত্রণপত্র, সবকিছু নিয়ে বাড়িতে উৎসবের আমেজ। পৃথার মা এখনো পুরোপুরি মেনে নিতে পারেননি, কিন্তু সুব্রতার সঙ্গে এক বিকেলের আলাপ অনেকটা বড় ভুলিয়ে দিয়েছে। সুব্রতা বলেছিল, খুশি হন মা। মেয়ের চোখে আপনি যা খুঁজছেন, তা আপনি হয়তো খুঁজে পাবেন তানভীরের ভালোবাসায়। শেষ রাত, সুব্রতায় বারান্দায় বসেছে। আনির পাশে বসে আছে। হঠাৎ বলে, তুমি আলাদা একটা মেয়ে, সুব্রতা।
শুধু নিজেরটা বুঝো না, অন্যদের জীবনেও আলো ছড়াও। সুব্রতা মৃদু হেসে বলে, আমি তো তোমার আলোয় আলোকিত। আলো ছড়ানো শিখেছি এখানেই। পৃথার ঘরে আজ হাসির রোল। শাড়ির বাক্স থেকে বেরিয়ে এসেছে গাঢ় হলুদের পাড় দেওয়া লাল কাতান, যেটা সে বিয়ের মূল অনুষ্ঠানে পরবে। তানভীরের মা ফোন করে জিজ্ঞেস করেছেন, বৌমা শাড়িটা পছন্দ করেছে তো? পৃথা তখন খিলখিল করে হেসে বলে, খুব পছন্দ হয়েছে। সুব্রতা বিছানার একপাশে বসে নতুন তালিকা করছে। কাউকে ভুলে যায়নি তো? গয়না, মেহেদি, গেস্ট লিস্ট, আনিনের পক্ষ থেকে উপহার। আদিতা পাশেই বসে লিপস্টিক হাতে নিয়ে বলছে, মা, আমিও বিয়ে করব, আমিও লাল জামা পরব। সুব্রতা হাসে, তুই আগে একটু বড় হ, তোর বিয়ে নিয়ে আলাদা গল্প লিখব। সুব্রতা বুঝতে পারছে একটা সময় বয়ে যাচ্ছে। ঘর, মা হওয়ার দায়িত্ব, আর এখন বিয়ের প্রস্তুতির এক নতুন ব্যস্ততা। অথচ কোথাও ক্লান্তি নেই। ওর মধ্যে এক নতুন আলো কাজ করে, যেন সে বুঝে গেছে কিভাবে জীবনকে সাজাতে হয়। আনিন প্রতিদিন অফিস আর মেডিকেল কলেজের চাপ সামলে রাতে বাড়ি ফিরে আলতো গলায় শুধু জিজ্ঞেস করে, আজ কত কাজ করেছ? সুব্রতা বলে, একটা দিন 20 ঘন্টা হলে ভালো হতো। আনিন হাসে, তাহলে তোমার তো 30 ঘন্টা কম পড়ে যেত। বিয়ের ঠিক আগের দিন বিকেলে মেয়েরা আলতা পরে হাসি আনন্দে আঙিনায় বসেছে। পৃথার মুখে লাজুক হাসি। সুব্রতা সেদিন সকালে পৃথার পাশে বসেছিল। বলেছিল, বিয়ের দিন কাঁদবি না তো? আমার পাশে তুই থাকতে তাহলে আমি কেন কাঁদবো? ঠিক আছে, ওই দিন আমি তোকে একবার জড়িয়ে ধরবো। এরপর যদি কাঁদিস সেটা আমার দোষ না। বিয়ের আগের রাত আনিদের বাসায় মিষ্টির প্যাকেট এসে পৌঁছেছে। আনিন সুব্রতার পাশে বসে জিজ্ঞেস করে, তোমার কেমন লাগছে এখন? নিজের সবচেয়ে কাছের বান্ধবীর সাথে ননদের বিয়ে, এক অদ্ভুত মিশ্র অনুভূতি। নিজের বোনকে যেমন বিদায় দিতে হয় তেমনই লাগছে। কিন্তু এই বিদায় আনন্দের, কারণ মানুষরা ভালোবাসার কাছে যাচ্ছে। আনিত চুপ করে তার হাত ধরে। তোর মতো মানুষ পাশে থাকলে সবাই শান্তিতে থাকতে পারে সুব্রতা। তুমি পাশে না থাকলে আমিও কিছু হতে পারতাম না। দুজনের চোখে এক ছিলতে গভীরতা। হলুদের দিন। পৃথার গায়ে হলুদের হলো ঘর ভরে উঠেছে শাড়ির রং আর চঞ্চলতায়। মেয়েরা গানে গলা মেলাচ্ছে, গায়ে হলুদ তোড়ে দে, আমার পিরিতির সোনার ময়না রে। সুব্রতা সেজেছে খুব সাধারণভাবে। লাল পাড়ের শাড়ি, হালকা মেকআপ। তবু ওর মুখে এমন এক উজ্জ্বলতা, যেন সকালবেলার সূর্যের মতো। পৃথা গায়ে হলুদের মাঝে এসে একবার ওর হাত ধরে ফিসফিস করে বলে, সবচেয়ে সুন্দর সঙ্গী পেয়ে তুই ভাগ্যবান। তুইও, পৃথা। আমরা নিজেদের মতো করে জীবন সাজিয়েছি। সেটাই তো আসল জেতা। সন্ধ্যাবেলা আনুষ্ঠানিকতা শেষে পৃথা বাড়ি ফেরে। কালই মূল অনুষ্ঠান। সেই রাতেই সুব্রতা বারান্দায় দাঁড়িয়েছিল, হাতের মুঠোয় গরম চায়ের কাপ। আনির পাশে এসে দাঁড়ায়, বলে, তোমাকে এক অদ্ভুত শান্ত লাগছে। ভিতরে ভিতরে অদ্ভুত শূন্যতা, জানো? তুমি পৃথার জন্য ভাবছো? হ্যাঁ। ও আজ থেকে আমার ছায়ার বাইরে চলে যাবে। হয়তো কথা কম বলবে, কিন্তু জানি সুখী থাকবে। আনির হালকা হাসে, তোমার আশীর্বাদ থাকলে পৃথিবী ওর জন্য সুন্দরী হবে। সুব্রতা একবার চায়ে চুমুক দিয়ে বলে, আগামীকাল নতুন গল্প শুরু হচ্ছে। তুমি জানো তো, ওর বিয়ের পর আমিও আবার নিয়মিত জীবনে ফিরব। অনেক পিছিয়ে গেছি। আনির চুপচাপ বলে, তুই শুধু বলো, আমি পাশে আছি। বাকি পথে চলার সাহস তো তোমার মধ্যেই আছে। বাড়ির প্রতিটি কোণায় আলোয় ঝলমল। মেহেদি এর গানের আওয়াজ মিলে মনে হচ্ছে যেন বসন্ত নেমেছে এক প্রাণের মেলায়। পৃথার বিয়ের মূল অনুষ্ঠান আজ। সুব্রতা এক কোণে দাঁড়িয়ে দেখছে, পৃথা লাল বেনারসিতে ঠিক যেন আগুনের রং ছড়ানো এক বর্ণিল ফুল। তানভীর এসে দাঁড়িয়েছে মঞ্চের একপাশে। ওর চোখে আড়ষ্টতা নেই, আছে অদ্ভুত এক শ্রদ্ধা। এই মেয়েটার জন্যই সে এতটা বদলে গেছে,
ভালোবাসা থেকে দায়িত্ববোধ, সবকিছুর উপলব্ধি একসঙ্গে। পৃথা হাসছে, কিন্তু ওর চোখে জল জমে আছে। সুব্রতা ধীরে ওর কাছে গিয়ে ফিসফিস করে বলে, তুই কাঁদছিস? না রে পাগলি, খুশিতে চোখ ভিজে যাচ্ছে। সুব্রতা ওর হাত চেপে ধরে। তোর জন্য অনেক খুশি আমি। এই যাত্রা খুব সহজ ছিল না, কিন্তু তুই সাহস হারাসনি। ওদের পাশে এসে দাঁড়ায় অনিল। পাঞ্জাবির শাল পরে ওর চেহারায় যেমন একটা গাম্ভীর্য, তেমনি চোখে প্রশান্তি। পৃথাকে বলে, তোর গল্পটাও আমাদের আকাশে একটা রং হয়ে থাকবে পৃথা। পৃথা হেসে বলে, তোমরা পাশে না থাকলে আমি হয়তো এতদূর আসতেই পারতাম না। নিচে রফিক চৌধুরী বসে আছেন, পাশে সানজিদা বেগম। অনেক কথা হয়েছিল। শুরুতে অস্বস্তি, রাগ, আশঙ্কা সব ছিল, কিন্তু তানভীরের সরলতা আর পৃথার স্থিরতা তারা ভেঙে পড়েন। বুঝে ফেলেন, এই যুগে সম্পর্ক মানে পরিবার ভাঙা নয়, বরং সম্পর্কই হতে পারে নতুন পরিবার গড়ার কারণ। সানজিদা বলেছিলেন, আমি ভুল ভেবেছিলাম পৃথা। এখন আমি চাই তুই আমার মেয়ের মতো থাকিস তাদের কাছে। তোদের ঘর যেন ভালোবাসায় ভরে থাকে। সুব্রতা দূর থেকে এই দৃশ্য দেখছিল। ছোট্ট আদিতাকে কোলে নিয়ে হালকা করে হাসে সে। পাশ থেকে আনিল বলে, তুমি এতদিন শুধু পড়ালেখা আর দায়িত্বের মধ্যে ছিলে, আজ একটু নিজের মতো হও। সুব্রতা বলে, আজ পৃথার দিন। ওর সবকিছু যেন ঠিকঠাক হয়, সেটাই চাই। আনিল বলল, তোমার মতো মানুষ পাশে থাকলে সব ঠিক হয়। হঠাৎ সাউন্ড সিস্টেমে বেজে ওঠে এক গানের লাইন, তুই পাশে থাকলে আর কিছু চাই না। সবাই একসাথে হাততালি দেয়। আলোর ঝলক, ফুলের গন্ধ আর হাসির আওয়াজে ভরে যায় পুরো বাড়ি। আদিতার ছোট হাত দুটো মুগ্ধ চোখে মায়ের দিকে বাড়ানো, হয়তো ওর কিছুই বোঝে না, কিন্তু ওর মায়ের মুখে যে প্রশান্তি ফুটে উঠেছে সেটুকু বুঝে নেয়। রাত গভীর। অতিথিরা একে একে চলে যাচ্ছে। সুব্রতা আর পৃথা ছাদে দাঁড়িয়ে। তুই জানিস সুব্রতা, এই মুহূর্তটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি? জানি। আর আমি জানি, তুই ঠিক এইরকম জীবনটারই স্বপ্ন দেখেছিলি। তুই না থাকলে আজ আমি হয়তো বিয়েটাই করতাম না। সুব্রতা হেসে বলে, আমরা সবাই কারো না কারোর জন্য পথ করে দিই পৃথা। তুই আজ যার জন্য লড়েছিস, কাল তুই হয়তো অন্য কারো পথের আলো হবি। ওরা দুইজন একসঙ্গে চাঁদের আলো দাঁড়িয়ে। নিচে বাজছে শেষ রাতের হালকা বিয়ের গান। জীবনের এক অধ্যায় শেষ হচ্ছে, আর এক নতুন গল্প শুরু হতে যাচ্ছে। রাত গভীর হয়ে এসেছে। পৃথার বিদায়ের কোলাহল এখন সীমিত। সবার চোখে চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির আড়ালে আছে এক ধরনের শান্তি। যেন অনেকদিন পর একটা ঘর ঠিক নিজের জায়গায় ফিরে পেয়েছে। সুব্রতা বারান্দায় দাঁড়িয়ে। হালকা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে এসে তাকিয়ে আছে আকাশের দিকে। অদিতা তখনও ঘুমিয়ে। আনির পেছনে এসে দাঁড়ায়। শেষ পর্বের সকাল কেমন লাগছে ডাক্তার সাহেবা? সুব্রতা হেসে বলে, বড্ড শান্ত। অথচ কত কিছু পেরিয়ে এলাম আনির। তোমার পথ খুব সহজ ছিল না, কিন্তু তুমি হাল ছাড়নি। এই তো কিছুদিনের মধ্যেই তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটা পূর্ণতা পাবে। সুব্রতা একটুখানি মাথা ঝাঁকায়। স্বপ্ন যখন সত্যি হতে শুরু করে, তখন ভয়ও লাগে, যেন কিছু হারিয়ে ফেলি না আবার। আনির তার কাঁধে হাত রাখে। তুমি কিছু হারাবে না। তুমি তৈরি সুব্রতা। ডাক্তার হওয়ার জন্য, ভালো মা হওয়ার জন্য, নিজের জন্য, আর এই পরিবারের জন্য। নিচে বসার ঘরে সকালের আলোয় সবাই জমে উঠেছে। পলক আর এনি নতুন করে প্ল্যান করছে কোথায় গেলে সবাই মিলে ঘুরতে যাওয়া যায়। রফিক চৌধুরী গম্ভীর মুখে শুনছেন, তবে চোখে মুখে খুশির ঝিলিক। সানজিদা বেগম হঠাৎ বলেন, এই মেয়েটা সুব্রতা না থাকলে আমাদের সংসারটাই ছিন্ন ভিন্ন হয়ে যেত। ও আসার পর থেকে আমাদের ঘরেই যেন শান্তি ফিরেছে। সুব্রতা চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। ওর চোখে জল এসে যায়, তবুও মাথা নিচু করে শুধু বলে, আমি তো আপনাদের ঘরের মেয়ে আম্মু। সবকিছু ঠিক হওয়াটাই আমার দায়িত্ব ছিল। সানজিদা এগিয়ে এসে ওকে বুকে টেনে নেন। তুই শুধু দায়িত্ব না রে, তুই এই ঘরের রংধনু।
আমাদের সব অন্ধকারে তুই আলো এনেছিস। বিকেল বেলা ছোট করে আয়োজন করা হয় একটি ছোট গেট টুগেদার। পৃথা তানভীর আসছে শ্বশুরবাড়ি থেকে। অদিতা মায়ের কোলে বসে খিলখিল করে হাসছে। শুভ্রতা আজ হালকা নীল শাড়ি পরে এসেছে, যেন ঠিক নিজের নামের মতো শুভ্র, শান্ত। আনিত দূরে দাঁড়িয়ে দেখছে। জীবনের এত বছর দেশের বাইরে কাটিয়ে এসে বুঝে গেছে, সবচেয়ে মূল্যবান জিনিস কোনো ডিগ্রি, অর্থ কিংবা প্রতিষ্ঠা নয়, একটি মানুষ, একটি পরিবার, আর শান্তি। পৃথা এসে বলে, এই গল্পের নাম খুব ঠিক রেখেছিলি, শুভ্রতা, আমার আকাশের রংধনু। সত্যি, এই আকাশে এখন সব রং একসঙ্গে ফুটে আছে। শুভ্রতা মুচকি এসে বলে, তোর আকাশের রংধনু ফুটুক জীবন। রাতের আকাশ, হালকা বাতাস, ছাদে দাঁড়িয়ে শুভ্রতা হয়নির পাশে ছোট দোলনায় ঘুমিয়ে আদিতা। আনিত জিজ্ঞেস করে, তোমার জীবনের সবচেয়ে বড় পাওয়া কি, শুভ্রতা? শুভ্রতা চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে বলে, ভালোবাসা। সেই ভালোবাসাটা শুধু কথা বা প্রতিশ্রুতি নয়, যা মানুষকে বদলে দেয়। আমার আকাশে যে রংধনু উঠেছে, সেটা ভাঙা হয়নি, বরং প্রতিটা রং একসঙ্গে থেকে নতুন আলো এনেছে। আকাশে তখন অদ্ভুত এক শান্ত চাঁদ, যেন গল্প শেষ নয়, বরং শুরু হচ্ছে নতুন কোনো অধ্যায়, ঠিক আমার আকাশের রংধনুরও মতোই। সমাপ্ত।